এই দেখো সাউন্ড ঠিক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা একটু চেক করো তো যারা আছো। এই দেখো সাউন্ড ঠিক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা একটু চেক করো। আচ্ছা, হ্যাঁ সাউন্ড মনে হয় ওকে আছে, আমি নিজেও চেক করলাম। আর এখানে হচ্ছে আমরা তাহলে আমাদের ইয়েতে ঢুকে যাই ক্লাসে। কমেন্ট আমি নিজেই করছি, হ্যাঁ অন্য কেউ করে নাই, আমার অ্যাকাউন্ট আমার অধীনেই থাকে, আমি নিজেই করছি কমেন্ট। হ্যাঁ, সমস্যা নাই। সো দেখো সব ওকে আছে কিনা, তাহলে 1-2 মিনিটের মধ্যে আমরা শুরু করবো। হ্যাঁ, আমি একটু ওভারভিউ দিয়ে কী করছিলাম, গতদিন আমরা ভেক্টর শুরু করছি এবং ভেক্টরের অনেক কিছু আগাইছি। সো আমাদের অনেক কিছু আরও বাকি আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক বাদ আছে যেগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, অনেক বলতে অনেক, তুমি মানে নিজে দেখলেই বুঝবা যে কিছু টপিক আছে স্পেসিফিক, মানে বোঝা যায় যে ঢাকা ইউনিভার্সিটির এগুলো হচ্ছে ফেভারিট কোয়েশ্চেন, ওগুলা থেকে অনেক প্রশ্ন আসে। তো ওগুলা কীভাবে কী হইতে পারে ওগুলা নিয়ে আমরা কথা বলবো একটু, ওটার বেসিক একটু ভালো মতো দেখবো, কারণ যেহেতু বেশি আসে। সো যেহেতু বেশি আসছে জিনিসটা, সো বেশি আসা জিনিসটা একটু একটু ডিপলি পড়া যাক, তাহলে আশা করি ভুল হবে না। আসলে যদি পেঁচায়ও দেয় তাহলে ভুল হবে না। হ্যাঁ, ওকে। আর আজকে পোলাপান এমনি একটু কম থাকবে, কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচকে পরীক্ষা দিতে বসাই দিছি, ওদের 7:30 থেকে 8:30 পরীক্ষা রেখে দিছি। ওরা আজকে পরীক্ষা দিচ্ছে হচ্ছে ইয়ের উপর, গতিবিদ্যার উপর মনে হয়। সো কিছু কিছু ট্যালেন্টেড, অতি ট্যালেন্টেড পোলাপান থাকতে পারে যারা ওখানে পরীক্ষাও দিচ্ছে এক ডিভাইস, আরেক ডিভাইসে হয়তো এখানে ক্লাস করতে চলে আসছে। কেউ কেউ থাকলে এখানে কমেন্ট করতে পারো যে ভাই আমি অতিরিক্ত ট্যালেন্টেড, চলে আসছি, ক্লাসেও চলে আসছি, পরীক্ষাও দিচ্ছি। দাও, সমস্যা নাই। আমি হলে হয়তো এই কাজ করতাম স্টুডেন্ট থাকা অবস্থায়, যে দুইটাই অ্যাটেন্ড করবো একসাথে। একটা ডিভাইসে হচ্ছে ক্লাস চলবে আর একটাতে পরীক্ষা চলো, কারণ পরীক্ষার সলভ করতে বেশি টাইম লাগার কথা না ওদের। আচ্ছা, সো কথা হচ্ছে তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের টপিক বেশ কিছু আছে ভালো ভালো, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা। মোস্ট ইম্পর্টেন্ট বলতে খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক তুমি যদি দেখো তাহলে দেখবা যে ডট গুণন আর ক্রস গুণন, ডট গুণন আর ক্রস গুণন অতিরিক্ত মাত্রায় এসেছে। অতিরিক্ত বলতে অতিরিক্ত, ক্রস গুণন অতিরিক্ত মাত্রায় এসেছে। সো এখান থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো আগে বলবো। সো তার মধ্যে ডট এবং ক্রসের মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে আমরা হচ্ছে এইভাবে লিখবো, এক্স আই হ্যাট, এ ওয়াই জে হ্যাট, এ জেড কে হ্যাট। বিটাকে আমরা এইভাবে লিখি, বি এক্স আই হ্যাট, বি ওয়াই জে হ্যাট, বি জেড কে হ্যাট। তাহলে এদেরকে দুইটা গুণ করা সম্ভব। একটা হচ্ছে ডট, ডট গুণকে স্কেলার গুণও বলা হয়, কারণ হচ্ছে গুণফল হিসাবে একটা স্কেলার প্রোডাক্ট পাওয়া যায়, রাইট, স্কেলার গুণ। আর ক্রস গুণকে ভেক্টর গুণনও বলা হয়, কারণ হচ্ছে গুণফল হিসাবে ভেক্টর পাওয়া যায়। তার মানে ক্রস গুণ করে যে অ্যান্সারটা পাবো সেটাতে মানের সাথে ডাইরেকশনও থাকবে, আর ডট গুণে যে অ্যান্সারটা পাবো সেটা শুধুমাত্র মান থাকবে, কোনো রকম ডাইরেকশনের দরকার নাই, বা কোনো রকম ডাইরেকশন থাকেও না আসলে। সো এ ডট বি করে কি পাওয়া যাবে ইজিলি, এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, মানে আই এর সাথে সহগগুলার গুণ, জে এর সাথে সহগগুলার গুণ, কে এর সাথে সহগগুলার গুণ, ইজি। এটা গেল তুমি হচ্ছে স্ট্রেট যদি এভাবে লিখতে চাও। আরেকটা উপায় আছে, এ ডট বি কে আরও লেখা যায় হচ্ছে এ এর মান ইন্টু বি এর মান ইন্টু কস অফ মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। সো থেটা ইকুয়াল টু কস থেটা ইকুয়াল টু হচ্ছে এ ডট বি বাই এ বি। সো এখান থেকে তুমি যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারো, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ইজিলি বের করতে পারো। সো এটা অনেক বেশি কাজে লাগবে। এখন একটা স্পেশাল কেস আছে, ওই কেসের উপর অনেক কেস করা হয়, মানে কেস বলতে এই কেস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। কেসটা হচ্ছে যদি এ আর বি পরস্পর লম্ব হয়, তাহলে এ ডট বি করলে
এ বি কস থেটা বা এ বি কস 90 ভ্যালু চলে আসে 0। সো যখনই ডট গুণফল 0 হবে তখন আমরা বলতে পারবো হচ্ছে দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব। যখনই ডট গুণফল 0 হবে তখন আমরা বলতে পারবো দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব। ক্রস গুণ নিয়ে আমরা পরে আসি, হ্যাঁ, আপাতত ডট গুণ নিয়ে থাকি। তাহলে এটা খেয়াল করো, যখনই ডট গুণফল 0 হবে তখনই আমরা বলতে পারবো দুইটা ভেক্টর পরস্পরের উপর কি একদম লম্ব। ওকে, সো ম্যাথ করো। এই ম্যাথটা করো তোমরা সবাই। এ আই মাইনাস 2j প্লাস কে এবং টয়েস এ আই হ্যাট প্লাস এ জে হ্যাট মাইনাস 4k পরস্পর লম্ব হলে এ ইকুয়াল টু হোয়াট? তোমরা 1 মিনিট টাইম নাও। তো আমি 1 মিনিটের একটা টাইমার শুরু করে দিচ্ছি, দেখি কয়জন পারো। টাইমার স্টার্ট করে দিচ্ছি, 1 মিনিটের স্টার্ট। হ্যাঁ, যে কোনো ইউনিভার্সিটির জন্য এই কোর্স এনাফ, যে কোনো ইউনিভার্সিটি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ছাড়া, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ছাড়া, সাস্ট ছাড়া, ইঞ্জিনিয়ারিং ও সাস্ট ছাড়া যে কোনো ইউনিভার্সিটির জন্য আপাতত আমাদের এই কোর্সটা এনাফ হবে, যদি থরলি করতে পারো আর কি। কারণ হচ্ছে মোটামুটি আমরা সবই কভার করব। ওকে, নাসিম ইসলাম অর্ক বলছো 2 - 1, তারপরে মোহাম্মদ মিনহাস হাসান বলছো 2, নাজিফা আঞ্জুম আবনি বলছো 2, তারপরে চণ্ডী ভট্টাচার্য বলছো 2 - 1, তারপরে হচ্ছে মোহাম্মদ আরিফুজ্জামান। তোমাদের 1 মিনিট টাইম শেষ, হ্যাঁ, অলরেডি শেষ হয়ে গেছে। আরিফুজ্জামান 2 - 1, ব্লাফি রেনল্ডস 2, স্নিগ্ধা আপু ডাকবা -1 অথবা 2, নিশিতা সাহা নদী 2 - 1, আর অনেকেই পরে -1 2 2 - 1 2 - 1 2 - 1 2 - 1 লিখছো। মনে হচ্ছে কোনো ফুটবল খেলার, না, ফুটবলের ম্যাচের -1 হয় না কখনো গোল। সো সরি, 2-1 হয়, 2 - 1 হবে। আচ্ছা, তো যাই হোক, পরস্পর লম্ব হলে এ ইকুয়াল টু কত? সো পরস্পর লম্ব মানে কি? তাদের ডট গুণফল কি? 0। সো দুইটা ডট গুণফল 0, বা অন্য কথায় আই এর সহগগুলোর গুণফল টয়েস এ স্কোয়ার হবে। তারপরে এখানে যে সহগের গুণফল মাইনাস টয়েস এ, আর এখানে -4 ইকুয়াল টু হবে 0। সো এখন এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। সো ই নাই, কিন্তু তোমার কাছে হচ্ছে ক্যালকুলেটর নাই। সো তুমি কি করবে? মিডল ফ্যাক্টর করো, এ স্কোয়ার মাইনাস টয়েস এ মাইনাস প্লাস এ মাইনাস 2 0। সো এ কমন নাও, a minus 2 plus 1 a minus 2 equal to 0. সো a minus 2 equal to 0 এবং a plus 1 equal to 0, বা a equal to 2 minus 1. সো এই দুইটাই অ্যান্সার, ঠিক আছে? সো খেয়াল করে দেখবা যে এইটা কিভাবে পেঁচাতে পারে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে করবে কি? এমসিকিউর ক্ষেত্রে কি করবে বলি? এমসিকিউর ক্ষেত্রে কি করবে? জাস্ট এই কাজটা করবে। দেখো এখানে অপশনগুলো চেক করো কীভাবে দিবে। প্রথমত অপশন এ 2, অপশন বি -1, সি উভয়, ডি নান, এরকম দিতে পারে। সো অনেকেই থাকে যারা হচ্ছে একটা একটা করে অ্যান্সার দিয়ে দিবে, অনেকেই পারে, কিন্তু তাও দেখবা যে ভুল করে হুট করে মানে তাড়াহুড়া করতে চেয়ে একটা একটা করে দাগায় দিয়ে চলে আসবে, বা একটা একটা দাগাবে। সো উভয় দিতে হবে, মানে চোখ কান একটু খোলা রাখতে হবে পরীক্ষার হলে, হ্যাঁ, কারণ সোজা জিনিসটা একটু ভুল করা যাবে না, এটা কিন্তু সোজা এবং এটা কিন্তু অনেকেই পারে। সো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখো তখন দেখবা যে অনেক অনেক আসছে এটা, বিশেষ করে যে তোমার হচ্ছে কি বলে, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এই হাবিজাবি কাবির ভ্যালুটা বের করতে বলে, হ্যাঁ, হাবিজাবি কাবির ভ্যালুটা বের করতে বলে। আচ্ছা, এরপরে আমরা মনে করো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই, হ্যাঁ, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সম্পর্কিত একটা ম্যাথ করি। কাহা হে কোণ সম্পর্কিত ম্যাথ, এই তো পেয়েছি। আচ্ছা, ধরো এটা কাজটা করো, তোমরা করবা হচ্ছে এই ম্যাথটা, a ইকুয়াল টু 3i - 3j এবং
বি ইকুয়াল টু 5i যে 5i প্লাস 5k, খেয়াল করো, হ্যাঁ এটা কিন্তু জে নাই, এখানে কে আছে এবং এখানে কে নাই, এখানে আই এবং জে আছে, হ্যাঁ। সো এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কত? সো এটা তোমরা বের করবা হচ্ছে, এটা ক্যালকুলেটর ছাড়াই পারা যাবে, 1 মিনিট। 1 মিনিট না, আসলে 40 সেকেন্ড দেওয়া উচিত, তবুও প্রথম যেহেতু আছে চাপ দিচ্ছি না, অত 1 মিনিটেই করো। তবে হ্যাঁ, তোমাদের পরীক্ষার সময় কিন্তু আমরা যখন পরীক্ষা নেওয়া শুরু করব তখন কিন্তু হচ্ছে তোমার কি বের হবে, তোমার হচ্ছে 40 সেকেন্ড করেই টাইমার দিব আমরা, ঠিক আছে? পরীক্ষার হলে 40 সেকেন্ড করেই আমরা টাইম ফিক্স করব। সো একটু এই মোহাম্মদ রাফিউদ্দিন এখানেই করতে আসছো গে, কি বলে এই মার্কেটিং করতে আসছো কেন এখানে? এই তোমরা এক্সাম দাও, যারা এক্সাম দিচ্ছ তারা এক্সাম দাও, তোমরা পারো এগুলা। ইঞ্জিনিয়ারিং ব্যাচের যারা আছো তারা এক্সাম দিয়ে পরে এটা চেক করে নিবা, ফাস্ট ফরওয়ার্ড করে চেক করবা যে কোনো নতুন ম্যাথ করাইছে কিনা, নতুন কিছু দেখাইছে কিনা, হ্যাঁ এক্সাম দাও। আমি জানি আজকে পোলাপান এখানে কম থাকবে, কারণ হচ্ছে ওখানে এক্সাম চলতেছে, চলুক ইঞ্জিনিয়ারিং এক্সাম চলুক, হ্যাঁ আগুন জ্বলুক ওদের বুকে। 1 মিনিট টাইম শেষ, 1 মিনিট টাইম শেষ। 60 60 60 60 60 60 সবাই 60, সবাই পারে। দেখো মধ্যবর্তী কোণ, সো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থেটা, সো কস একবারে লিখলাম, থেটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি। এ ডট বি করো, তাহলে আই এবং আই করলে কত আসে? 15। জে এবং জে কিছু নাই, সো 0, আর কে এবং এ পাশে কে এর কিছু নাই, সো 0 ডিভাইড বাই রুট ওভার এর ভ্যালু কত? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সো 9 প্লাস 9 হলো 18, আর এখানে কত? রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সো 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25 50। সো দেখো 15 ডিভাইড বাই রুট ওভার 18 ইন্টু 50, রাইট? সো এটা কেমনে করবো? 18 ইন্টু 100 করলে কত হবে? 1800, রাইট? 18 ইন্টু 100 করলে 1800, 1800কে 2 দ্বারা ভাগ করো, হ্যাঁ খেয়াল করবা তোমার মাথায় যখন কোনো ক্যালকুলেশন ঢুকবে না, ওটাকে তুমি টাকা দিয়ে চিন্তা করবা, তখন দেখবে মাথায় হেভিভাবে ঢুকতেছে, হ্যাঁ কারো কাছে কত টাকা পাইলে ওটা মাথায় ঢুকে। 18 ইন্টু 50, মনে করো কারো কাছে 50 টাকার নোট পাবা 18টা, তুমি অটোমেটিক বের করতে পারবা কত টাকা হয়েছে, 900 টাকা। তো 15 বাই 900, ভুল করলাম মনে হয় আমি, রাইট? আমি ভুল করছি, মেনে ভুল কিয়া? 18 বাই 5, ও আচ্ছা 900-এর উপর রুট হবে তো, তাই তো, তাহলে 15 বাই 30, দেখছো টাকা পয়সা আমাদের। থেটা ভ্যালু কত দেখো, তাহলে থেটা ইকুয়াল কজ ইনভার্স এটা, তাই তো? সো কজ ইনভার্সটা লিখি নাই, কজ ইনভার্সটা লিখি নাই, লিখে দাও কজ ইনভার্স। কজ ইনভার্স 15 বাই 30 মানে কত? হাফ। আর কজ ইনভার্স হাফ কিন্তু সবার মুখস্থ থাকা লাগবে, 60 ডিগ্রি, হ্যাঁ কজ ইনভার্স হাফ হচ্ছে 60, কজ ইনভার্স মাইনাস হাফ মানে কত? 120, ঠিক আছে? সো আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সরি। আরেকটাকে করবা নাকি? এগুলা সোজা, আমার মনে হয় না এগুলা করে টাইম লস করা দরকার আছে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা, ঠিক আছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা আমার মনে হয় না যে এটা করে আরও টাইম লস করা দরকার আছে, এগুলো তোমরা এমনিই পারবা, এটা ম্যাটার না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা ক্রস গুণনের দিকে চাই। সো ডট গুণন বাই বাই ক্রস গুণন, চলে এসো। ডট গুণন বাই বাই না, আর একটু সামনে লাগবে, পরে লাগবে। সো ক্রস গুণন আগে পড়ে ফেলি একটু। ক্রস গুণন নিয়ে অনেকেরই ঝামেলা থাকে টুকটাক। ক্রস গুণ করলে ভেক্টর গুণ, তার মানে কি? মানে ভেক্টর, তার মানে কি একটা ভেক্টর পাওয়া যাচ্ছে। সো ক্রস গুণে অবশ্যই একটা ভেক্টর পাওয়া যাবে, আর ভেক্টর মানে হচ্ছে মান থাকবে এবং দিক থাকবে গুণাকারে, রাইট? সো মান কতটুকু হবে এবং দিক কতটুকু হবে সেটা ইম্পর্টেন্ট। সো এ এবং বি যদি তাদের মধ্যবর্তী কোণ যদি হয় থেটা, তাহলে এ বি, এ ক্রস বি করলে এ ক্রস বি এর মান পাওয়া যায় হচ্ছে এ বি সাইন থেটা। আচ্ছা, এটা হলো মান এবং ডাইরেকশন। সো তোমাকে ডাইরেকশন চিন্তা করার জন্য একটা তলের কথা চিন্তা করা লাগবে। আসলে ছোট্ট একটা তল চিন্তা করো, মনে করো একটা কাগজ, একটা কাগজ 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 কাগজ
তাদের মধ্যবর্তী সর্বনিম্ন কোণ থিটা। সো আমি যদি এ ক্রস বি করি তাহলে ডান হাতের রুল, রাইট? এ ক্রস বি করলে উপরের দিকে করতেছে, নির্দেশ করে। সো এই বরাবর। আর যদি আমি বি ক্রস এ করি, কোন দিকে নির্দেশ করে? নিচের দিকে, রাইট? সো খেয়াল করে দেখো, এ ক্রস বি এর যে ভ্যালু বা এই ভেক্টরের যে দৈর্ঘ্য সেটার ভ্যালু এ বি সাইন থিটা। আবার বি ক্রস সি এর যদি ভ্যালু বের করো ওইটার দৈর্ঘ্য হবে এ বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস লিখতে পারি যে এ ক্রস বি যে ভেক্টরটা সেটা হচ্ছে বি ক্রস এ এর মাইনাস। আসলে এ ক্রস বি যে ভেক্টরটা সেটা আসলে বি ক্রস এর মাইনাস। এখন কথা হচ্ছে এই যে ভেক্টর যেটা আমরা গুণফল আকারে পাচ্ছি, বা এই ভেক্টর যেটা আমরা গুণফল আকারে পাচ্ছি, এটা কিভাবে পাচ্ছি? মানের সাথে দিক গুণ দিয়ে। সো মান কোনটা? মান হচ্ছে এ বি সাইন থিটা। সো ডাইরেকশন কোনটা? ডাইরেকশন কে দেয়? ডাইরেকশন দেয় হচ্ছে একক ভেক্টর, রাইট? ডাইরেকশন দেয় হচ্ছে একক ভেক্টর। সো এই বেটা দিবে হচ্ছে ডাইরেকশন। সো একক ভেক্টর উপরের দিকেও আছে একটা, ইটা দ্বারা প্রকাশ করা হয়, নিচের দিকেও আছে একটা, মাইনাস ইটা দ্বারা প্রকাশ করা হয়। সো খেয়াল করে দেখো, এই যে একক ভেক্টরগুলো সেটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। সো নর্মালি এটা কিভাবে লেখা হয়? এ ক্রস বি কে ইটা এ বি সাইন থিটা তুমি যদি লেখো, তাহলে এ বি ক্রস এ কে তোমার এইভাবে লিখতে হবে মাইনাস ইটা এ বি সাইন থিটা। সো আলটিমেটলি তোমার যদি ইটার ভ্যালুটা বের করতে হয়, ইটা জিনিসটা কি? ইটা হচ্ছে এ ও বি এর তলের লম্ব বরাবর। খেয়াল করো, এ এবং বি যে তলে আছে, যে খাতাটা বা পেজের যে তল, তার লম্ব বরাবর একক ভেক্টর যদি বের করতে বলে, হাইয়েস্ট মানে ঢাকা ইউনিভার্সিটিতে হাইয়েস্ট এটা বলতে পারে ক্রসগের ক্ষেত্রে, আর কিছু বলে না দেখছি। তাহলে এটা হচ্ছে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর ভ্যালু বা এ বি সাইন থিটা। সো খেয়াল করো, এটা কিন্তু লাগবে, ঠিক আছে? এটা লাগবে। সো প্লাস মাইনাস কেন? কারণ হচ্ছে যে দেখো, যে একটা প্লাস একটা আছে, একটা মাইনাস একটা আছে, তো আলটিমেটলি সব একবারে রাখার জন্য এই কাজটা করা হয়, ঠিক আছে? প্লাস মাইনাস দিয়ে লেখা হয়। ওকে, সো আসলে মানে ম্যাথ শুরু করলে খেলা হয়ে যাবে। জিনিসটা হচ্ছে, ধরো যে আমি যদি এখানে একটা জিজ্ঞেস করি কিছু, জাস্ট বেসিক একটু জাস্ট মনে করে দেওয়ার জন্য যে এখানে ঝামেলা থাকতে পারে। ধরো আচ্ছা একটু বলো তো, এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? মানে আমাকে যদি বলে যে এ এর ভ্যালু হচ্ছে সামথিং, ধরো যে এ এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে 4, আর তোমাকে এরকম একটা চিত্র দেওয়া আছে, তোমাকে বলা হলো এ ক্রস বি এর ভ্যালুটা বের করো, বা এ ডট বি এর ভ্যালুটা বের করো, ঠিক আছে? বা এ বি কস থিটা বা এ বি সাইন থিটা বের করো। দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, কোনো ম্যাটার না। থিটা কত হবে এখানে বলো তো? থিটা কত হবে? জুবাইর হোসেন 60, মাসুদ রানা 60, 60, 60, 60। আচ্ছা সবাই বলছে 60, সবাই ঠিক আছো? এখানে আসলে কি হচ্ছে, আমাদের এই যে মধ্যবর্তী কোণ বের করার সময় সাবধান, সবসময় সাবধান থাকতে হবে যে দুইটার আদিবিন্দু সেম জায়গায় থাকতে হবে। এটার আদিবিন্দু এখানে, এটার আদিবিন্দু এখানে। সো সেম জায়গায় নেই, সেম জায়গায় আনার জন্য কি করবো বলো তো? ভেক্টর শিফটিং করে দেবো। সো আমরা একটু সরাই, এটা লাগবে না, একটু পরে লাগবে, এগুলো আবার ভেক্টর শিফটিং করে দেবো। কি করব? এটাকে ধরে এখানে নিয়ে আসবো, অথবা এটাকে ধরে এখানে নিয়ে যাব। সো এটাকে ধরে এখানে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে দেখতে। সো এই গেল হচ্ছে বি, আর এটা যা ছিল এটা এইভাবেই আছে এ। সো দেখো আমাদের এই কোণটা দেওয়া ছিল হচ্ছে 120। সো এ এবং বি এর যে দেখো একই আদিবিন্দু থেকে স্টার্ট করা, একই আদিবিন্দু থেকে স্টার্ট করা থাকতে হবে, মধ্যবর্তী কোণ হচ্ছে 60। তাহলে তোমার যদি এখন এ ক্রস বি এর ভ্যালু বের করতে বলে, পারবা না? এ বি সাইন 60 বা এ ডট বি যদি বের করতে বলে, এ বি কস 60, ইজিলি বের হয়ে যাবে, ঠিক আছে? সো যে ভ্যালুগুলো দেওয়া আছে, 5 × 4 বসাবা, 4 × 5 = 20, 4 × 5 = 20, সাইন 60, আর এখানে হচ্ছে কস 60। আচ্ছা এখন হচ্ছে বিভিন্ন রকমের কেস আছে। কেস 1,
কেস 1 বলতে কেসটাই রাখো, এখানে এই কেসটা অনেক আসছে। হ্যাঁ, যেরকম একটু আগে একটা দেখলাম হচ্ছে ভেক্টর পরস্পর লম্ব, এখন যে কেসটা আসছে সেটা হচ্ছে ভেক্টর পরস্পর সমান্তরাল। সো সমান্তরাল হলে কি হবে, মধ্যবর্তী কোণে হয় 0। ধরো যে এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর পরস্পর সমান্তরাল, সো মধ্যবর্তী কোণ হয় 0। আবার এমন হতে পারে, এটা গেল সদৃশ সমান্তরাল, বিসদৃশ সমান্তরালও হতে পারে। এ একটা বি একটা, মধ্যবর্তী কোণ কত, পরস্পর পরস্পর বিপরীতমুখী বা 180 ডিগ্রি। সো থিটার ভ্যালু 0 হতে পারে, 180 হতে পারে। সো এটার যে ভ্যালুটা এ ক্রস বি এর যে ভ্যালুটা, এটা হচ্ছে এ বি সাইন 0 বা সাইন 180, যাই বলো সবই 0। সো 0। সো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে কি হবে, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, তাহলে আমরা লিখি দেই এ আর বি সমান্তরাল হলে এ ক্রস বি এর ভ্যালু হয় হচ্ছে 0। ঠিক আছে, সো এটা নিয়ে ম্যাথ করা লাগবে, এখন কথা আছে ম্যাথ করা লাগবে, ম্যাথ করা লাগবে। এখন কথা হচ্ছে যে ম্যাথ যদি করতে হয় তখন আমরা আসলে এ ক্রস বিটা ওইভাবে বের করবো না। আমরা একটু আগে দেখো এটাকে কিভাবে লিখছিলাম, এইভাবে এক্স আই হ্যাট, এ ওয়াই জে হ্যাট, এ জেড কে হ্যাট, এবং আরেকটা হচ্ছে বি এক্স আই হ্যাট, বি ওয়াই জে হ্যাট, বি জেড কে হ্যাট। হ্যাঁ, সো এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে একটা জিনিস এরা খুব সুন্দর একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে সহগ দ্বয়ের অনুপাত সমান হয়। সহগ দ্বয়ের অনুপাত সমান হয়, আই এর সহগের অনুপাত ইকুয়াল টু জে এর সহগের অনুপাত ইকুয়াল টু হয় হচ্ছে কে এর সহগের অনুপাত। ঠিক আছে, এখন একটা ম্যাথ করতে দিই, করো। সরালাম এটা, এটার অ্যান্সার বলবা তোমরা আমাকে। যদি a ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 4k এবং b ইকুয়াল টু ai প্লাস 6j মাইনাস 12k পরস্পর লম্ব হয়, লম্ব না সরি পরস্পর সমান্তরাল হয়, তাহলে a ইকুয়াল টু হোয়াট? সো করো তো এটার অ্যান্সারটা বলো। এটার অ্যান্সারটা করো। হ্যাঁ, সমান্তরাল দুইটা ভেক্টর পরস্পর একই দিকে হয়, পরস্পর বিপরীত দিকে হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে সদৃশ সমান্তরাল, একটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল। এই জন্য সদৃশ সমান্তরাল হলে একই দিকে, বিসদৃশ সমান্তরাল হলে বিপরীত দিকে। দেখবে বইয়ে লেখা আছে এগুলা, এখানে শুধু সমান্তরাল বলেছে, আমাদের বলে নাই সদৃশ নাকি বিসদৃশ, ওটা ম্যাটার করে না, কারণ 0 ডিগ্রিও যায় 180 ডিগ্রিতেও অ্যান্সার সেম আসবে। আচ্ছা, এটাতে হচ্ছে অনেকের এক এক রকম অ্যান্সার আসতেছে। আচ্ছা, এটার কাহিনী কি হইল? বাঙালিরা কয়েক ভাগে ভাগ হয়ে গেছে এটাতে। আচ্ছা, এদের অ্যান্সারটা বললেই। হ্যাঁ, রেদওয়ান সিদ্দিক বলছে সি বোথ, আফসানা মিমি বোথ বলছে, আসমাউল হুসনাও বলছে বোথ, মোহাম্মদ আব্দুর রৌফ বলছে বি, আর মীরা বলছে বোথ আসলে 4-6 বলতেছে, লাইবা তাবাসসুম বলতেছে 4। আচ্ছা, সরকার জীবন বলছে নান মেবি, মানে তার নানের মধ্যে একটা ঝামেলা আছে, মেবি তার মানে সে এটা দাগাইতে যায়, হয়তো দাগাইতে নাও পারে, সে কনফিউজড। ফাতেমা আক্তার বলছে নান, বোন বলছে বোন না নান, বিওএনই না এনওএনই। আচ্ছা, হাড়হাড্ডি নিয়ে কথা বলতেছি না আমরা, কারণ হাড়হাড্ডি ভাঙার ইচ্ছা নেই। সাইফুল ইসলাম 4, সৈকত তালুকদার 4, তন্ময় পাল ডি, অনিন্দ আর্য 4,
মাসুম বাবু বলতেছে 4, রামকানাই পাল বলছে বোথ, শাখাওয়াত সুজন বলতেছে সি। আমির হোসেন একটা ভালো কথা বলছে, এই আমির হোসেন বলতে যে বই লেখে সেই আমির হোসেন, বইয়ের রাইটারের নাম তাই তো, ডাক্তার আমির হোসেন খান। দেখি রিকোয়েস্ট দিয়ে রাখি। স্যার আপনি ক্লাসে আসছেন নাকি? কই গেল? এই আচ্ছা, এখানে রাহাত ইসলাম বলছে ডি। আচ্ছা, এখানে এত ইজি ম্যাথ দিতে আছে। এই এম এম ওইন, তুমি বলো তো এটার অ্যান্সার কি হবে? এত ইজি ম্যাথ দিতে আসতে বলতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমির হোসেন ডি। আমির হোসেন, উরি আল্লাহ রে, কেমন আছেন স্যার? আচ্ছা, এরপরে নিশিতা সাহা নদী বলছে বোথ, যে অলি বলতেছে সি। আমি আর নাম পড়বো না, তোমরা এত ভুল করতেছো কেন সবাই? হ্যাঁ, প্রীতি রায় দিশা নান, আমির কুমার শান্ত ফরেনসিক্স। আচ্ছা, শোনো, এটা সমান্তরাল হবেই না, এটা নান হবে অ্যান্সার। কেমনে কেমনে সমান্তরাল হয়? তুমি কি পাইছো? এত সোজা সব কিছু, দুনিয়ার সব কিছু কি লাড্ডু? সহগ দ্বয় অনুপাত সমান হবে না তো, অনুপাত সমান করো তাহলে 2/a 3/6 -4/-12। সো তুমি দেখো এখানে কাহিনী কইতেছে, এখানে হাফ আসে। হ্যাঁ, 3/6 করলে কত আসে? রাখি এটাই ভাবে। সো 2/a করলে এখানে হাফ আসে, আর এখানে কত 1/3 আসে। এই হাফ আর 1/3 সেম সেম জিনিস। একটা জিনিস দুইজন মিলে ভাগ করছো আর তিনজন মিলে ভাগ করছো, সেম জিনিস। সো কি হবে? এটা নান 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 নানি, এটা নানি হবে। হ্যাঁ, নানি। সো এটা নান হবে। এটা 4ও না 6ও না, বোধ তো আরই না। মানে কোন দুনিয়ায় থাকে এটা যে বোধ বলছো তোমরা, যে ভেবে নিছো যে দুইটাই হইতে পারে? না, দুইটা না, এটা হাফ ইকুয়াল টু 1/3 না তো, তাই না? এটা তো ইম্পসিবল। সো এটা ইম্পসিবল। আচ্ছা, তো এখন একটা মানে এগুলা দিতে পারে আসলে। হ্যাঁ, মানে পেঁচানোর তো আর জায়গা নেই ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি যেটা করে দেখলাম যে তোমার হচ্ছে কি করে, সমান্তরাল দিলে ইজি ইজি ম্যাথ দেয় আসলে। সো এটা নিয়ে ঝামেলার কোনো নাই। হ্যাঁ, সো এখন দেখো, এখন একটা ভালো একটা ম্যাথ দেখো। মনে করো যে এরকম একটা ম্যাথ দিল যে যে হয়ে গেল, ম্যাথারাই ফেললাম, তাই তো? কি ব্যাপার, কেবলই দেখলাম ম্যাথটা। সমস্যা নাই, আমার মুখস্থ আছে জিনিসটা। হ্যাঁ, পেয়েছি। দুটি ভেক্টরের স্কেলার গুণফল হচ্ছে গুণফল 18 একক এবং ভেক্টর গুণফল 6√3 একক। 6√3 একক। তাদের মধ্যবর্তী কোণ কত? এটা 1 মিনিট টাইম নাও। হ্যাঁ, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে এই ম্যাথটা আসব করে এখন আসে নাই, কারণ এই লেভেলের ম্যাথ অনেক তারা দিছে, এটা এখনো তারা আমার মনে হয় দেয় নাই, এটা বইয়ে আছে। সো এটা আসার কথা। হ্যাঁ, এটা দেখো কত হবে। 1 মিনিট। এই যে আসছে দুজন মুখস্থ করে 30 ডিগ্রি হবে, করো। অ্যাডমিশন মানেই ধোকা। অ্যাডমিশন মানেও কিছু প্রশ্ন থাকে দেখে মনে যে সোজা, কিন্তু ধোকা বাবা অনেক প্রশ্নই। দুটি ভেক্টর স্কেলার গুণফল এত একক এবং ভেক্টর গুণফল এত একক। সো তাদের মধ্যবর্তী কোণটা বের করতে হবে। এটা যদিও সোজা, দ্রুত বের করো। এক মিনিট টাইম শেষ।
সো 30 ডিগ্রি বলতেছো, দেখি আমি চেক করে। সো স্কেলার গুণফল মানে কি? এবি কস থিটা 18, ভেক্টর গুণফল 6√3, সো এবি সাইন থিটা, এটার মান যেহেতু বলেছে 6√3, সো এটা হচ্ছে 2, এটা 1। সাইন আর কজ আছে, ট্যান নিয়ে চলে আসো। সো কি করা লাগবে? 2 ভাগে 1 করা লাগবে। সো এবি এবি কাটে, সাইন থিটা বাই কস থিটা থাকে 3 6 18, √3/3 মানে হচ্ছে 1/√3। তো ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3, সো ট্যান 30 ভ্যালু হচ্ছে এটা। শেষ। আচ্ছা, এই ম্যাথটা করো তো তাহলে। এখন এটা দ্রুত মুখে মুখে হয়ে যাবে। 2i - 3j - k এবং আমি একটু কায়ের ঠ্যাং বগের ঠ্যাং করে লিখতেছি আর কি, যেহেতু মানে সাংকেতিক ভাষা সব এগুলা, সো সুন্দর করে লেখে লাভ নেই। এত এবং এত পরস্পর লম্ব হলে এ ও বি এর মান কত? লম্ব না, সমান্তরাল করো, সমান্তরাল, লম্ব পারবো না, সমান্তরাল। এ এবং বি এর মান কত? ঠিক আছে, এটা দ্রুত করো। আচ্ছা, আমার ক্যানভাসটা একটু ডানে সরানো যাইতে পারে, কারণ এদিকে একটু বেশি বামে চলে আসছে। মোহাম্মদ রাফি, তোমার কমেন্ট যাইতেছে মানে কি? তোমার কমেন্ট সব দিকে ছড়াইতেছে। 4 + 6 4 - 6, এটা 4 - 6 হবে মনে হয়। দেখি, দেখো এটা সমান্তরাল মানে কি? তোমার 2/a, তাহলে আমি যদি এটা বাই এটা করি সমস্যা তো নাই, অনুপাত তো। সো a/2 ইকুয়াল টু b/-3 ইকুয়াল টু হচ্ছে -2/-1, বা এটা হচ্ছে 2। সো আলটিমেটলি কত আসে? a ভ্যালু আসে 4 আর বি এর ভ্যালু আসে -6। 20 সেকেন্ড কি? এটা 10 সেকেন্ডও লাগার কথা না। ঠিক আছে, সো ইজি আছে। আচ্ছা, তো অনেক কাহিনী হয়েছে, অনেক কাহিনী করছো। এবার একটা ম্যাথ করো, যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথ করো। এমন একটি ভেক্টর নির্ণয় করো যা xy তলের সমান্তরাল এবং 2i - 2j + 6k এর সাথে সমকোণে অবস্থিত। অপশনগুলো দিয়ে দিচ্ছি। +-i + j/√2, বি নাম্বার হচ্ছে +-k/√2, সি নাম্বার হচ্ছে i + j/√144 মনে হয়, প্লাস মাইনাস সামনে আছে, এবং ডি হচ্ছে i + j/2√2। 1 মিনিট, টাইম স্টার্টস নাও। এটা করো।
শরীফুল ইসলাম ইফতি মেবি ডি, জুলিয়া আক্তার জুলিয়া ডি বলতেছে, আরাফাত করে বলতেছে ডি। এই ম্যাথ না করে ডি বলো নাকি হুদাই, মানে কি বলে, মানে ঝড়ে বক ফালাই দিচ্ছ এই টাইপের অবস্থা। আচ্ছা, সো এটা করে দিই আমি। একটি ভেক্টর নির্ণয় করা যায় এক্স ওয়াই তলের সমান্তরাল। যখনই কোনো তলের সমান্তরাল বলা থাকবে, যে যে তলের সমান্তরাল সেই তলের বরাবর ভেক্টর ধরে নিবা। সো আমরা ধরে নিই ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে। খেয়াল করো, এখানে যদি বলতো এক্স জেড তলের, যদি বলতো এক্স জেড, তাহলে কি ধরতাম? এক্স জেড বলে ধরতাম এক্স আই প্লাস জেড, কোন তল? কে বরাবর, যেহেতু জেড অক্ষ, সো জেড কে বলতাম। ঠিক আছে, যেহেতু এক্স ওয়াই বলেছে, সো এক্স আই প্লাস ওয়াই জে, এবং এই তলের সমান্তরাল, এবং তাহলে এই হচ্ছে ভেক্টর, এটা আমরা বের করতে হবে। এটার এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করলেই হয়ে যাবে, এবং এত এর সাথে সমকোণে অবস্থিত। সো এটার সাথে কিসে থাকবে? সমকোণে থাকবে। সো সমকোণ মানে হচ্ছে তাহলে ডট গুণফল কত? 0। সো আমরা বলতে পারি এক্স আই প্লাস ওয়াই জে ডট 2i মাইনাস 2j প্লাস 6k। ঠিক আছে, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে কত আসে? 2x মাইনাস 2y প্লাস 6, এখানে 0। সো আলটিমেটলি দেখো, এটা কিন্তু আমাদের 0 আসতো, কারণটা কি? ডট গুণফল 0 হবে, কারণ পরস্পর সমান্তরাল। সো আমরা এটা লিখতে পারি, বা x ইকুয়াল টু হচ্ছে y, x ইকুয়াল টু হচ্ছে y। ঠিক আছে, সো আমাদের যে ভেক্টরটা সেটা কত আসে তাহলে? আমাদের ভেক্টরটা তাহলে কত আসে? আমাদের ভেক্টরটা আসে হচ্ছে x ইকুয়াল টু y যেহেতু, সুতরাং r ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জেডের বদলে এক্স জেড। ঠিক আছে, এক্স আই প্লাস এক্স জেড। সো এখন এটা যে কোনো একটা ভেক্টর যেটা এক্স ওয়াই সমান্তরাল এবং এর সাথে সমকোণে। সো দেখো, এক্স ওয়াই প্লাস এক্স জেড যদি এক্স এর ভ্যালু 1/√2 হয়, 1/√2 হয়, বা প্লাস মাইনাস 1/√2 হয়, ঠিক আছে, তাহলে দেখো এ কিন্তু অপশন আছে, তাহলে এ আর কত আসবে? তো যে কোনো এক্স এবং ওয়াইয়ের জন্য সত্যি এটা আসলে। তো আই প্লাস √2 প্লাস মাইনাস আই প্লাস, দেখো জে প্লাস √2 চলে আসে। দেখো যে এভাবে এক্স এর ভ্যালু যদি আমি এটা বসাই, তাহলে কত আসে? আর ইকুয়াল টু এক্স, তাহলে 1/√2 প্লাস মাইনাস 1/√2 আই হ্যাট প্লাস মাইনাস কমন নিলাম 1/√2 জে হ্যাট। সো এটা থাকে প্লাস মাইনাস তোমার যেটা আই প্লাস জে হ্যাট ডিভাইডেড √2। অনুরূপভাবে তুমি যদি এটাও বসাও, 1/√144 এক্স এর ভ্যালু, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√144 বসাও, তাহলে এটাও সিদ্ধ হবে। তুমি যদি এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 1/2√2 বসাও, তাহলেও এটা সিদ্ধ হবে। সো রাইট অ্যান্সার এখানে তিনটা। তিনটাই খেয়াল করে দেখবা, তুমি চেক করো, তিনটাই হচ্ছে এক্স ওয়াই সমান্তরাল। কারণ কি? আই এবং জেড আছে, কে তো সম্ভব না, কে তো হচ্ছে জেড অক্ষ, এটা বাদ। আই এবং জেড আছে, এক্স ওয়াই তলের সমান্তরাল, এবং তুমি চেক করে দেখো প্রত্যেকটাই হবে কি এটার সাথে সমকোণে অবস্থিত হবে। প্রত্যেকটাই তুমি চেক করে দেখতে পারো, সমকোণে অবস্থিতই হবে। সো এটা তিনটা অ্যান্সার। তবে রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্নে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নে কি লেখা ছিল জানো? এমন একটি একক ভেক্টর নির্ণয় করো। রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন দেওয়া ছিল এমন একটি একক ভেক্টর। সো এখন দেখি একক ভেক্টর দিলে কি অ্যান্সার আসে। একক ভেক্টর দিলে একটা অ্যান্সার পাওয়া যাবে, একক ভেক্টর দিলে আরেকটা অ্যান্সার পাওয়া যাবে। খেয়াল করো এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এটা সত্য। ঠিক আছে, দেখো এই যে এক্স তো ভ্যারিয়েবল, তো যে কোনো ভ্যালু, তো এক্স এর ভ্যালু যখন 1/√2 বসাচ্ছি তখন এটা পাওয়া যাচ্ছে। এক্স এর ভ্যালু যখন 1/√144 বসাচ্ছি তখন এটা অ্যান্সার পাওয়া যাচ্ছে। এক্স এর ভ্যালু যখন 1/2√2 প্লাস মাইনাস 1/2√2 বসাচ্ছি তখন এটা অ্যান্সার পাওয়া যাচ্ছে। তিনটাই কারেক্ট অ্যান্সার, তিনটাই দেখবা যে
যেহেতু এক্স ওয়াই সমান্তরাল এবং তিনটাই দেখবা যে এটার সাথে লম্ব, চেক করে দেখো এটার সাথে তিনটাই কিন্তু লম্ব। সো তিনটাই অ্যান্সার হবে। যদি কোনো মানে এমন কোনো জায়গায় ভর্তি পরীক্ষা হয় যেখানে একাধিক অ্যান্সার রাইট হইতে পারে, কিছু কিছু জায়গা আছে, সেসবে কিন্তু এগুলা চেক করতে হবে। আর রাজশাহী ইউনিভার্সিটিতে একটা করে অ্যান্সার নেয়, সেখানে দেওয়া ছিল এমন একটি একক ভেক্টর চাইছিল, একটা একক ভেক্টর চাইছিল। সো আমাদের এই যে ভেক্টরটা, এইটার একক ভেক্টরটা লাগবে, ঠিক আছে, আমাদের এটার একক ভেক্টরটা লাগবে। সুতরাং আর হ্যাট ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইড বাই আর এর ভ্যালু প্লাস মাইনাস। সো কত আসে, এক্স আই প্লাস এক্স জে ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো প্লাস মাইনাস এক্স আই প্লাস এক্স জে রুট ওভার 2 ইন্টু এক্স থাকে। সো এক্স এক্স কাটাকাটি যায় উপরে নিচে। সো তোমার কাছে আলটিমেটলি যেটা থাকে আই প্লাস মাইনাস আই প্লাস জে ডিভাইড বাই রুট ওভার 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। যদি একটা থাকে তাহলে অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ। যদি তোমার একটা না চায় তাহলে কিন্তু এই যে একাধিক অ্যান্সার এমনও হতে পারে, বি নাম্বার না দিয়ে মনে করো এ বি সি দিয়ে এভাবে দিল, ডিতে দিল অল, এমনও দিতে পারে যেখানে একটা অ্যান্সার নিবে। খেয়াল করো, মনে করো যে এটা বাদ দিল, তাহলে সবগুলোই তো অ্যান্সার। সো কি করবে, একটা অপশন দিবে যেখানে বলবে সবগুলোই, অল দ্য অ্যাবভ, তাহলে প্রত্যেকটাই হবে অ্যান্সার। ঠিক আছে, সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে আসলে। ওকে, সো আমরা নেক্সট টপিকে যাই। সরলাম এখান থেকে, কারো কোনো ঝামেলা থাকলে বলতে পারো। একই একক ভেক্টর আর লম্ব একক ভেক্টর সেম না। লম্ব একক ভেক্টর হচ্ছে ইটা, একটু আগে যেটা পড়াইছি ইটা, আর একক ভেক্টর হচ্ছে যে ভেক্টর আছে তার বরাবর একক ভেক্টর। লম্ব একক ভেক্টর আলাদা, নামই তো আলাদা, লম্ব। সো যে ভেক্টরটা দেওয়া আছে গিভেন, তার সাথে লম্ব থাকতে হবে একক ভেক্টরটা। আচ্ছা, সো এখন আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টপিক পড়বো, সেটা হচ্ছে ক্ষেত্রফল। দেখো এটা খুব তাড়াতাড়ি যাইতে হবে এবং দ্রুত পারবা তোমরা, সমস্যা নেই, আমি জানি। এখানে হচ্ছে দেখো, আমরা যদি ধরি এটা একটা সামান্তরিক, এটার হচ্ছে এ বাহু এবং এটার উচ্চতা হচ্ছে এইচ এবং এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত আসে? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, রাইট? ভূমি কোনটা? ভূমি হচ্ছে এ, উচ্চতা কোনটা? এইচ। সো এই কোনটা যদি হয় থেটা, এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি হয় থেটা, তাহলে এইচ এর বদলে লেখা যায় বি সাইন থেটা, এইচ এর বদলে লেখা যায় বি সাইন থেটা। দেখো বি এটা হলে এটা থেটা হলে এটা এইচ হবে বি সাইন থেটা। ঠিক আছে, সো এখন আমরা তো ভেক্টর চ্যাপ্টারে আছি, সো ভেক্টর দিয়ে কিছু কারিকাচার আছে। এখানে তোমার এই বরাবর ধরলো হচ্ছে এ ভেক্টর এবং এই বরাবর ধরলো হচ্ছে বি ভেক্টর। আসলে কি হলো, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বরাবর বাহু বরাবর দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, খেয়াল করো, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, সন্নিহিত বাহু বরাবর হতে হবে দুইটা ভেক্টর, একই পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে এবং মাঝখানে কোণ যদি হয় থেটা, এই যে সামান্তরিকের এই কোণটা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ বি সাইন থেটা, বা আমরা যেটা জানি হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু। সো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু। এখন সেম চিত্রে খেয়াল করো, সেম চিত্রে যদি আমি এমন একটা কাজ করি, সেম চিত্র আঁকাই, বাঁকা হয়েছে এটা, ওইটা নিজেও বাঁকা হয়েছে, এটা নিচের দিকে যাচ্ছে, উপরে মানে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এমন হয়েছে। ধরো এটা এরকমই কাছাকাছি এ এবং বি। আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি এই পুরো সামান্তরিক না, আমি এই অর্ধেক ক্ষেত্রফলটা চাচ্ছি। খেয়াল করো, আমি চাচ্ছি এই অর্ধেক ক্ষেত্রফলটা, অর্ধেক, হাফ অফ দি এরিয়া। তাহলে দেখো আমি আসলে কি বের করলাম? আমি বের করলাম হচ্ছে এ বি সন্নিহিত বাহু ধরে, এ বি সন্নিহিত বাহু ধরে যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে তার ক্ষেত্রফল যাচ্ছে কিন্তু, রাইট? এবং কত হচ্ছে? এই পুরো যে সামান্তরিক আছে তার অর্ধেক কিন্তু। সো ত্রিভুজের ক্ষেত্রফল এ বি হাফ অফ, দেখো পুরো সামান্তরিকের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ধরো যে এরা নাই, হ্যাঁ, জাস্ট এতটুকু চাচ্ছি আমি। তাহলে এ এবং বি কে সন্নিহিত ধরে, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু ধরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, হাফ অফ এ ক্রস বি। ঠিক আছে,
দেখো ঝামেলা আছে কিনা, এগুলো কিন্তু খুবই সোজা, এগুলো সবাই পারে। সো তোমার এটা মনে রাখতে হবে, সামান্তরিকের এটা আর ত্রিভুজের এটা। এখন আরেকটা জিনিস মনে রাখা লাগবে, এটা দিতে পারে, যদিও এটা বেশি আসে অনেক, হ্যাঁ এটা অনেক বেশি আসে, এটাও আসে। এখন আমরা যেটা শেখাবো সেটা একটু রেয়ার, অত আসে না, কিন্তু জেনে রাখা ভালো, মানে হুট করে যদি একটু কঠিন প্রশ্ন করতে চায় তাহলে এটা দিতে পারে। সো দেখো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সেম সামান্তরিক আগে একটু আঁকাই। ধরো যে কি দেওয়া ছিল, একটু আগে বাহু বরাবর ভেক্টরগুলো দেওয়া ছিল, এবার বললো যে না বাহু বরাবর না, আমরা এবার কর্ণ বরাবর ভেক্টরগুলো দেওয়া আছে। সো কর্ণ বরাবর ভেক্টরগুলো অন্যভাবে আঁকাই। আরে ধুর, আঁকানো হয় না কেন। এটা হচ্ছে ধরি হচ্ছে D1 এবং এই কর্ণ বরাবর দেওয়া আছে হচ্ছে D2। সো এবার একটু চেঞ্জ করি কথাগুলো। D1 D ফর ডায়াগোনাল, হ্যাঁ ডায়াগোনাল মানে কর্ণ। D1 D2 হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ, দুইটা ভেক্টর দেওয়া আছে দুইটা কর্ণ হিসাবে। আমাকে যদি বলে যে ঠিক আছে তাহলে এখন কি করবেন, তাহলে এখন ওই পুরো ত্রিভুজের পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করেন, পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করেন। সো কীভাবে বের করা যায়, অনেক ওয়ে আছে, তার মধ্যে সবচেয়ে ইজি ওয়েটা হচ্ছে তুমি যে কাজ করো, তুমি এটা 9-10 থেকে পড়ে আসার কথা, সেটা হচ্ছে একটা সামান্তরিকের যে কর্ণগুলো আছে, সামান্তরিকের যে কর্ণগুলো আছে সেটা পুরো সামান্তরিকের ক্ষেত্রকে 4টি সমান ক্ষেত্রফলে ভাগ করে। পুরো খেয়াল করো কথাটা, একটা যে সামান্তরিকের যে দুইটা কর্ণ আছে তারা কি করবে, পুরো সামান্তরিককে 4টা সমান ক্ষেত্রফলে ভাগ করবে। সো এটা একটা ক্ষেত্র, এতটুকু, এতটুকু একটা ক্ষেত্র, এতটুকু একটা ক্ষেত্র, এতটুকু একটা ক্ষেত্র, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 4টা পরস্পর সমান। সো তুমি যদি এক কাজ করো, যে কোনো একটার যদি ক্ষেত্র, ধরো এটা যদি আমরা বের করতে পারি, যে কোনো একটা যদি এটা বের করতে পারি, তাহলে কি হবে, তাহলে এটার সাথে 4 গুণ দিলেই কিন্তু হয়ে যাবে, ওভারঅল ক্ষেত্রফল বের হয়ে যাবে। সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে জাস্ট এটা বের করে ফেলা, জাস্ট এটা বের করে ফেলবো, ঠিক আছে। এখন এটা কিভাবে বের করব, দেখো এই পুরো ডায়াগোনাল দেওয়া আছে D1, এই পুরো ডায়াগোনাল দেওয়া আছে D1, তাহলে আমি একটু নিচে আঁকাই, তাহলে এতটুকু কত হবে, এতটুকু হবে হচ্ছে D1/2। পুরো ডায়াগোনাল দেওয়া আছে D1, তাহলে এতটুকু কত হবে D1/2। এই পুরো ডায়াগোনাল দেওয়া আছে D2, তাহলে এতটুকু কত হবে, এতটুকু হবে হচ্ছে D2/2। সো তোমার এই যে ক্ষেত্রফলটা, এটা কি বলতো, একটা ত্রিভুজ হয়ে গেল না, ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটার দেওয়া আছে না, ভেক্টর দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করো। সো ক্ষেত্রফল কত হচ্ছে, হাফ অফ D1/2 D2/2। একটু আগে দেখলাম না, হাফ অফ AB করতেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফলে এ বি। সো হাফ অফ D1/2 D2/2। 2 হচ্ছে স্কেলার, 2 হচ্ছে স্কেলার। সো আলটিমেটলি তোমার কাছে এখানে থাকে হচ্ছে 2 গুণ হয়ে 1/8 D1 ক্রস D2 চলে আসে। ক্ষেত্রফল এটা কার গেল, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। এখন হচ্ছে আমরা বের করব হচ্ছে সামান্তরিকটার ক্ষেত্রফল। তো কি বললাম, একটা নিয়ে 4 গুণ করে দেব, কারণ পরস্পর সবগুলা সমান। সো টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ, 4 ইন্টু এইটা, 4টার 4 গুণ করে দাও। সো হাফ অফ D1 ক্রস D2, এই তো শেষ, ঠিক আছে। সো খেয়াল করো, যদি তাহলে মুদ্রা কথা হচ্ছে সন্নিহিত বাহু দেওয়া থাকলে সামান্তরিকের A ক্রস B করলেই হচ্ছে, ত্রিভুজের সন্নিহিত বাহু দেওয়া থাকলে হাফ অফ A ক্রস B করলেই হচ্ছে। যদি সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া থাকে, দুইটা কর্ণ দেওয়া থাকে, পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে হাফ অফ কর্ণ দিলেই হয়ে যাচ্ছে। সো 3টা জিনিস তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। 3টা জিনিস মনে রাখলেই তোমার ম্যাথ করতে পারবে, 3টা জিনিস মনে রাখলেই ম্যাথ করতে পারবে। সো আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যদি
a ইকুয়াল টু i মাইনাস জে প্লাস কে এবং b ইকুয়াল টু i প্লাস জে মাইনাস কে, i প্লাস জে মাইনাস কে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। টু। আচ্ছা, আমি যদি দেখো একটা কথা, টু টানা বলতে থাকে, দেখবা যে একটা ছন্দ হয়ে যায়, টু ছন্দ বানানো যায় চাইলে, এটা হুট করে খেয়াল হলো আর কি। আচ্ছা, এটা কত হয় দেখো, আমি টু বলছি বলে অ্যান্সার টু হবে কি জানি, দেখতে হবে এটার অ্যান্সার কত। আচ্ছা, সো অনেকেই বলছো টু দেখি টু ঠিক কিনা, টু। সো এ ক্রস বি এর ভ্যালু কত, এ ক্রস বিটাকে বের করি। সো আই জে কে, এখানে 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1, সো এখানে এ ক্রস বি করলে কত আসে, আই ইন্টু মাইনাস 1 মাইনাস 1 1 মাইনাস 1, এই কি হলো, তাই তো, মাইনাস জে মাইনাস 1 মাইনাস 1 প্লাস কে 1 মাইনাস মাইনাসে প্লাস, সো মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 2j প্লাস 2k। সো এ ক্রস বি এটা। এখন দেখো কি চাইছে, সন্নিহিত বাহু বলছে, সামান্তরিকের। সো কি হবে, ক্ষেত্রফল এ ক্রস বি এর ভ্যালু। সো এ ক্রস বি এর ভ্যালু হচ্ছে √2² প্লাস 2² 2√2। আচ্ছা, যদি এখানে বলতো সামান্তরিকের না বলে যদি বলতো ত্রিভুজ, তাহলে কি হতো, যাই আসতো এখানে একটা হাফ গুণ হইতো, রাইট? ত্রিভুজ বললে এখানে কি হতো, একটা হাফ গুণ হতো, হাফ অফ এ ক্রস বি। সো আমি হাফ অফ 2√2 করলে √2 আসতো। সো দেখো, তুমি যদি ভুল করো, তুমি যদি মনে করো যে পরীক্ষার্থী, তুমি পরীক্ষার হলে বসে ভুল করতেছো, দিন দুনিয়ার যাবতীয় চিন্তা তোমার মাথায়, পাশের জনকে তোমার দেখাইতে হইতেছে, পাশে মানে কি বল, কিছু না, পাশের জনকে দেখাইতে হইতেছে, কিছু একটা ঝামেলা আছে তোমার, মানে নিজের টেনশন আছে পড়াশোনার। সো তুমি কি করলা, তুমি কনফিউজড হয়ে গেলা, কনফিউজড মুঙ্গা যে এ ক্রস বি হবে নাকি হাফ অফ এ ক্রস বি হবে। এ ক্রস বি হচ্ছে কোনটা, এ ক্রস বি করলে তুমি দেখলে আসে 2√2, এটা অপশন আছে। হাফ অফ এ ক্রস বি করলে যে √2 আসে, ওটার অপশন আছে। সো তুমি কি করলা, তুমি এই যে উপু 10 20 30 40 কইরা লাস্টে দেখলা যে লাস্টের যেটা আসে ওটা আসে ডি। সো তুমি ডি মাইটা দিয়ে চলে আসলা এবং বাইরে এসে বললা পারছি। এবং তোমার যখন এখানে ভুল হলো, বলবা যে ওই মাসিটা ভুল করছে, আসলে এরা উল্টা পাল্টা রেজাল্ট দিছে, আমার অ্যান্সার ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা। সো এবার একটা অন্য টপিক পড়ি, হ্যাঁ, অন্য টপিকে যাই, এখান থেকে সরে আমরা পড়বো হচ্ছে অভিক্ষেপ আর উপাংশ। ঠিক আছে, অভিক্ষেপ আর উপাংশ খুব সাবধানে একটু দেখো, কারণ এটা থেকে অনেক ম্যাথ আসছে, আর অভিক্ষেপ আর উপাংশ খুব ইম্পর্টেন্ট আসলে জিনিস। সো অভিক্ষেপ আর উপাংশ একবারে পড়ে ফেলবো। সো
সো কথা হচ্ছে একটু মনে রাখো, অভিক্ষেপ মানে হচ্ছে একটা দৈর্ঘ্য, হ্যাঁ একটা দৈর্ঘ্য। উপাংশ মানে হচ্ছে মান ও দিক উভয় থাকে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে? সো ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ধরো এটা, এবং আরেকটা ধরো হচ্ছে বি। একটু শোয়ায় ধরি এত, হ্যাঁ এভাবে বি, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। সো অভিক্ষেপ বলতে খেয়াল করে এখানে বেশ ভাষার আছে, কিছু ভাষা আছে। ঠিক আছে? আমি যদি বলি বি এর এর উপর বি এর অভিক্ষেপ, খেয়াল করবা এ আর বি উভয়ই কিন্তু হচ্ছে ভেক্টর। সো একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপ মানে হচ্ছে, অভিক্ষেপ মানে মনে রাখবা ছায়া, ছায়ার মতো করে পড়বা ছায়া। ঠিক আছে? সো বি এর যতটুকু ছায়া পড়বে এর উপরে ততটুকুই হচ্ছে অভিক্ষেপ। সো এতটুকু দৈর্ঘ্য হচ্ছে অভিক্ষেপ। সো খেয়াল করো এতটুকু দৈর্ঘ্য কত, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে বি, এবং এতটুকু যদি হয় থেটা তাহলে এতটুকু কত হবে? এই ত্রিভুজে খেয়াল করো, এই ত্রিভুজে এতটুকু বি, এতটুকু থেটা হলে এতটুকু কত হবে? বি কস থেটা, বি কস থেটা। যদি আমি বলতাম, খেয়াল করো এখানে খেয়াল করো, এর উপর বি এর অভিক্ষেপ বললে বি কস থেটা হলো, আমি যদি বলতাম বি এর উপর এর অভিক্ষেপ তাহলে এ কস থেটা হতো। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে MOS মটস, মোরাল অফ দ্য স্টোরি, যার অভিক্ষেপ তার কস থেটা, যার অভিক্ষেপ তার কস থেটা। দেখো বি এর অভিক্ষেপ সো বি কস থেটা, এর অভিক্ষেপ এ কস থেটা। ঠিক আছে? যার অভিক্ষেপ তার কস থেটা। অভিক্ষেপ নিয়ে চিন্তা আশা করি গেছে। সো অভিক্ষেপে শুধু মান হয়, দৈর্ঘ্যটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে? এবার আসো উপাংশ, এবার আসো হচ্ছে উপাংশ। উপাংশ উপাংশ মানে হচ্ছে একটা ডাইরেকশন থাকবে। ঠিক আছে? সো উপাংশ কারো উপর হয় না, উপাংশ হয় বরাবর। কথাটা খেয়াল করো, উপাংশ হয় বরাবর। হ্যাঁ আমি বলতে পারবো না এর উপর উপাংশ কথা, আমি বলতে পারবো এ বরাবর, কারণ একটা ডাইরেকশন আছে। তো আমি লিখবো হচ্ছে এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। কিভাবে বের করব? সো খেয়াল করো এ বরাবর বি এর উপাংশটা হচ্ছে কিছুই না, এই যে যা দেখলা না অভিক্ষেপ যে ভ্যালুটা, অভিক্ষেপের ভ্যালুর যদি একটা, এই মানের যদি একটা ভেক্টর পাওয়া যায়, এই মানের যদি একটা ভেক্টর পাওয়া যায়, অভিক্ষেপ যে মান, সেই মানের যদি একটা ভেক্টর পাওয়া যায় তাহলে এই ভেক্টরটাকে বলা হবে হচ্ছে উপাংশ। সো উপাংশ পাওয়ার জন্য কি করতে হবে? একটা মান থাকা লাগবে এবং দিক থাকা লাগবে, কারণ এটা একটা ভেক্টর। সো মান এবং ডাইরেকশন গুণ দাও। সো মানকে দিচ্ছে, মান দিচ্ছে হচ্ছে অভিক্ষেপের মানটাই বা বি কস থেটা। আর ডাইরেকশনটাকে খেয়াল করো, ডাইরেকশন হচ্ছে কোন বরাবর। দেখো ডাইরেকশন সবসময় একক ভেক্টর দেয়, এটা সবসময় খেয়াল রাখবে। ডাইরেকশন কে দেয়? ডাইরেকশন সবসময় দেয় একক ভেক্টর। সো কোন বরাবর? এ বরাবর। সো আমাকে লিখতে হবে এ বরাবর একক ভেক্টর। সো এটাকে অফিসিয়াল এইভাবে লেখো, বি কস থেটা ইন্টু এ বরাবর একক ভেক্টরটা কত? এ বাই এর ভ্যালু, রাইট? শেষ। সো এতটুকু হচ্ছে এ বরাবর বি এর উপাংশ। ওকে? সো এখানে দেখো বি কস থেটাটা কেমনে বের করবো? বি কস থেটা তো অনেক ইজি, এ ডট বি করে সেটাকে এ দ্বারা ভাগ করে দাও, তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থেটা। সো বি কস থেটা ইকুয়াল টু আসবে কি হতো? আমার এ ডট বি ডিভাইড বাই এ, বা এর ভ্যালু, আর এখানে কিন্তু এর ভ্যালু আছে। ঠিক আছে? সো এটা এইভাবে রাখতে পারো, নিচে স্কোয়ার গুণ দিতে পারো, ইটস আপ টু ইউ। ওকে? সো এই হচ্ছে কথা। সো উপাংশ এবং তোমার অভিক্ষেপ কিন্তু অনেক আসে, হ্যাঁ অনেক আসবে, বিশেষ করে উপাংশটা অনেক বেশি আসে, অভিক্ষেপও দেয়। আচ্ছা, সো একটা ম্যাথ করি আমরা।
ম্যাথ করলে ক্লিয়ার হবে অনেক কিছু। a equal to I plus 2j plus k ভেক্টরটির b equal to I plus j অভিমুখে উপাংশটা বের করাবো। হ্যাঁ, তোমাদের উপাংশটা বের করাবো, এখানে উপাংশটা বের করবো। এই ছুটি যে বলছো সে রেকর্ড দেখবা, যাও বের হয়ে যাও ক্লাস থেকে, ছুটি দিলে আমারই সুবিধা হইতো। ঠিক আছে, সো এ ভেক্টরটির বি অভিমুখের উপাংশ। সো সাবধানে খেয়াল করো, এগুলা সব মিশাই। আমরা হচ্ছে সূত্র মনে না থাকলে নর্মালি করব, এত ভেক্টরের এত অভিমুখে উপাংশ। সো উপাংশ মানে কি? উপাংশ মানে হচ্ছে, মনে মনে দেখো, উপাংশ হচ্ছে তোমার মনে রাখা লাগবে এভাবে, অভিক্ষেপ মান ইন্টু দিক, রাইট? অভিক্ষেপ ইন্টু দিক থাকবে, উপাংশের মান হচ্ছে অভিক্ষেপ। তো দেখো এ ভেক্টরটির বি অভিমুখে উপাংশ। সো কার অভিক্ষেপ? এর অভিক্ষেপ, রাইট? এর অভিক্ষেপ, আর বি বরাবর অভিক্ষেপ, আসলে এর অভিক্ষেপ। সো যার অভিক্ষেপ হয় তার cos θ হয়, সো এ cos θ, যার অভিক্ষেপ তার cos θ। সো এ ভেক্টরটির যেহেতু বলেছে, তাহলে এটারই অভিক্ষেপ, এর অভিক্ষেপ বি বরাবর। সো বি অভিমুখে মানে হচ্ছে বি এর একক ভেক্টর লাগবে। আচ্ছা, এ cos θ মানে কি? এ cos θ মানে হচ্ছে এ ডট বি ডিভাইড বাই বি ইন্টু বি বাই বি, মানে ভেক্টর চিহ্নগুলো বললাম না আর কি। এ ডট বি করলে কত আসে দেখো, 1 1 1 2 1 1 2 আর 0 আর এখানে 1, তাহলে 0। আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে √2, বি এর বি হচ্ছে আই যে, আর এখানে হচ্ছে বি কোনটা? বি হচ্ছে √2। সো কত আসে? 3/2। তাহলে এখানে আসে হচ্ছে 3/2 আই প্লাস জে। এই দেখো ক্যালকুলেটর লাগলো না কিন্তু, শেষ। 3 + 2 আই প্লাস জে, ঠিক আছে। আচ্ছা, সো এখন একটু উঙ্গা কিছু জিনিস করি। সো দেখো আই জে কে, এটা একটা সার্কেল মনে রাখো। হ্যাঁ, একটা সার্কেল মনে রাখো এভাবে মনে রাখবা, আই জে কে এভাবে মনে রাখো। ক্লক, এটা ক্লকওয়াইজ কেন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আচ্ছা ক্লক তো এইভাবেই যায়, এটা ক্লকওয়াইজ। তো মনে রাখো ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। জিনিসটা কি দেখো, আমি যখন ক্রস করব, আই ক্রস জে করলাম, সো আই ক্রস জে আমি যখন করি তখন কি এসে হয়? আই ক্রস জে, দেখো এই চিত্রটাতে, একটু চিত্রটা সুন্দর করে আঁকে। আই ক্রস জে, এই চিত্রটাতে আমি কি করছি? ক্লকওয়াইজ যাচ্ছি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো ক্লকওয়াইজে যাচ্ছি। সো সবসময় মনে রাখবা, দুইটা যখন আমরা ক্রস করি, দুইটা একক ভেক্টর যখন আমরা ক্রস করি, যদি তারা ভিন্ন ভিন্ন হয় তখন আরেকটা পাওয়া যায়। আরেকটা বলতে আই ক্রস জে করলে তুমি কে পাবাই। এখন কথা হচ্ছে প্লাস নাকি মাইনাস। সো তুমি দেখো আই এবং জে করে তুমি ক্লকওয়াইজে গেছো এই চিত্র অনুসারে, সো প্লাস হবে, সো প্লাস। এখন যদি তোমাদের জিজ্ঞেস করি তোমরা অ্যান্সার দিবা। আমি যদি বলি কে ক্রস আই, এটা কত হবে বলো তো? এটা কত হবে বলো? এটা কত হবে বলো? কে ক্রস আই করলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন ফাইনান বলছো জে, আল কাইয়ুম মেরাজ বলছো মাইনাস জে, আকিব আহমেদ বলছো জে, ব্লাফি রেনাস বলছো মাইনাস জে,
রনক রদিন জারিফ বলছে যে প্রীতিরাই দেশে, যে হাসিব ইসলাম অর্ক বলছে মাইনাস জে, এ আমি কিতার মধ্যে ক্লাস ঢালতেছি, এখানে দেখাই যাচ্ছে কি হবে, তাও এরা কেন প্লাস জে মাইনাস জে করছে। কে ক্রস আই করো, কে ক্রস আই, কে ক্রস আই করলে তুমি জে পাবা এটা শিওর, কিন্তু মাইনাস জে নাকি প্লাস জে, দেখো 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 এখানে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, কে ক্রস আই করলে ক্লক ওয়াইজ নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ, দেখো চিত্র দেখো, চিত্র দেখো, চোখ খুলে ক্লাস করো, কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই, কত 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 গুলিস্তানের মতো করে, হকারের মতো করে চিল্লাইতেছে, কে ক্রস আই করলে কত হবে, দেখো না এখানে প্লাস যাচ্ছে নাকি মাইনাস, দেখো তো ক্লক ওয়াইজ, তো ক্লক ওয়াইজ হলে পজিটিভ, তো যে তো হ্যাঁ, এগুলা জিনিস কেউ ভুল করবে না তো, এগুলা ভুল করো না প্লিজ। হ্যাঁ, ট্রিক শিখতেছো ভাই, ট্রিক শিখো, কেউ ভুল করে। আচ্ছা এবার করো, এবার করো হচ্ছে আই ক্রস কে করো তো, এটা পারবা, এটা পারবা, কে ক্রস চেক করো, এটা করো তো, কে ক্রস চেক করো, কে ক্রস জে, দেখো কে ক্রস জে তুমি করলে তুমি আই পাবে, এখন প্লাস আই নাকি মাইনাস আই এটা হচ্ছে কথা, প্লাস আই নাকি মাইনাস আই। সো কে ক্রস জে করো, কে ক্রস জে করলে তুমি দেখো কে থেকে জেতে যাচ্ছ, কে ক্রস জে, সো দেখো অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছ, কে ক্রস জে করলে অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছ, তো অ্যান্টি ক্লকওয়াইজে মাইনাস আই, ঠিক আছে। সো অনেকেই পারছো, এটা সবারই ঠিক আছে। এবার দেখো, এবার মনে করা যায় এই কাজটা করো তাহলে, আই ক্রস আই করো তো কত আসে, আই ক্রস আই করো, আই ক্রস আই করো, মোহাম্মদ সৈকত তালুকদার মাইনাস, আচ্ছা এটাকে আগের অ্যান্সার বলতেছো নাকি পরের অ্যান্সার বলতেছো? তোমাদের অনেকের অ্যান্সার পরে আসতেছে, আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি এখন অ্যান্সার দেখতে দেখতে, দুইটা প্রশ্ন একবারে আস্ক করে ফেলছি মনে হইতেছে। সায়ান সেন বলছে জিরো, রনক আচ্ছা আফরিন আশা আগেরটা, প্রীতি রায় দিশা ওয়ান কেন বলতেছে, নিশিতা শাহ নদী জিরো বলতেছে, দীপিকা চৌধুরী পায়েল জিরো বলতেছে, আব্দুল জাব্বার বলছে, জাব্বার বলছে আচ্ছা ক্লক ওয়াইজের অ্যান্সার এখন আসতেছে কেন, রামকানাই পল বলছে জিরো, জিরো লিখতে ও টাইপ করছে, আচ্ছা দীপিকা চৌধুরী পায়েল জিরো বলতেছে আবার, আচ্ছা এখানে কারা কারা এরা, এরা কারা থেকে এলো, আচ্ছা এরা কারা আসলেই কারা কারা, বাদ, আচ্ছা নাম কি রে ভাই, আচ্ছা এটা কি নাম, কি নাম দেখি তো, দেখি তো, দাঁড়াও তো, এটা কি নাম, বি এ, এটা কি নাম ভাই রে ভাই, এটা গ্রিকে লেখা না ইংলিশে লেখা, এখানে একটা কাট করা না কি করে বুঝতেছি না, দাঁড়াও জুম করি, ডি এইচ জোস নাম তো, কথা হচ্ছে সার্টিফিকেটে কেমনে লেখে এই জিনিসটা, এগুলার কি ব্লক লেটার পাওয়া যায় বাঁধন, এটার ব্লক লেটার পাওয়া যায়? আচ্ছা আই ক্রস আই করলে দেখো, আই আই সাইন মধ্যবর্তী কোণ জিরো, সো এটা হবে জিরো, এটা সবাই পারছে। আচ্ছা এবার এই কাজটা করো তো, আই ডট আই করো তো, আই ডট আই করলে কত হয় তাড়াতাড়ি বলো এবং দ্রুত বলবা। আরেকটা জিনিস, দুইটা একসাথে আই ডট আই করলে এটা বেশি দেরি করা যাবে না, এখন বসে আছে। হ্যাঁ তাই তো ভাবি নাই তো, শহীদুল নাহানি বলছে বাইডেন, হ্যাঁ তাই তো বাইডেন, না না বাইডেন মনে হচ্ছে, আই ক্রস আই করলে কত আসবে দেখো, আই ওয়ান ওয়ান কস জিরো ডট যেহেতু, সো হচ্ছে আই ডট আই করলে সো হচ্ছে ওয়ান, এগুলা মান তো ওয়ান রাইট, এগুলা মান তো ওয়ান, আই এবং জে প্রত্যেকটা ভেক্টরের মান হচ্ছে ওয়ান, সো আই ডট জে করলে ওয়ান ওয়ান কস 90 জিরো, সো আই ডট জে করো, মানে আমরা যদি
ভিন্ন ভিন্ন একক ভেক্টরে ডট করি তাহলে 0 পাওয়া যায়, রাইট? ভিন্ন ভিন্ন একক ভেক্টরে ডট করলে আই জে কে আই কে এগুলো করলে 0, এবং একই ভেক্টরে ডট করলে 1 পাওয়া যায়। সেগুলো একটু সাবধানে খেয়াল রাখো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। আচ্ছা, সো আমরা হচ্ছে লাস্টের টপিকে ঢুকবো, ক্যালকুলাস। সো ক্যালকুলাসে তোমাদের আমি পড়াবো না, আসলে পড়াবো না বলতে বেসিক আসলে ওইভাবে দেখাবো না। তোমরা যদি বেসিক চাও সেক্ষেত্রে হচ্ছে আমি এই গ্রুপে একটা স্পেশাল একটা ভিডিও পোস্ট করে দিতে পারি, আগের আমার একটা ব্যাচে নেওয়া ক্লাস, ওইটাতে হচ্ছে এই ক্যালকুলাস নিয়ে কারো যদি ঝামেলা থাকে তাহলে বলতে পারো, সেক্ষেত্রে আমি দিতে পারি। নাইলে আসলে মানে ইউনিভার্সিটি যদি তুমি প্রিপারেশনের কথা চিন্তা করো তাহলে জাস্ট কিছু জিনিস দেখলেই হয়, অতটা মানে অত হাই লেভেলের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লেভেলের জিনিসপাতি না দেখলেও হয়, ঠিক আছে? এই কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সে আমি জাস্ট বলি কী কী দেখতে হয়। তোমাকে মনে রাখতে হবে একটা অপারেটর, এটা হচ্ছে নাবলা, আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই। আমি কিন্তু ডিডি ওয়াই বলতেছি না, ডেল ডেল বলতেছি, ঠিক আছে? কে ডেল ডেল জেড। আচ্ছা, এই জিনিসগুলো কি? এটা হচ্ছে দেখো, এটা একটা ভেক্টর, রাইট? এটা একটা ভেক্টর, আই জে কে আছে, এবং তার উপরে এটা একটা অপারেটর, ঠিক আছে? সো এটা ইংলিশ মানে এটা পড়া হচ্ছে নাবলা। সো নাবলা অপারেটরটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর। সেটা কি করে? সেটা হচ্ছে ডেল ডেল এক্স, এটা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবে কোন একটা কি বলে ফাংশনের। আমি বোঝাচ্ছি জিনিসটা কীরকম। ধরো যে আমার কাছে একটা ফাংশন আছে 2x² 3y³ z⁵, ধরো একটা ফাংশন আছে, ঠিক আছে? একটা ফাই একটা ফাংশন ধরলাম। সো আমি যদি ডেল ডেল এক্স অফ ফাই ধরি তাহলে কি করতে হবে? তাহলে ডেল ডেল এক্স অফ 2x² y⁵ z⁵ দেখতে হবে। সো এখানে খেয়াল করো, আমার এখানে বিষয়টা হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক, তার মানে এক্স এর অন্তরীকরণ হবে, কিন্তু ওয়াই এবং জেড হচ্ছে কনস্ট্যান্ট। খেয়াল রাখো কথাটা, যারা প্রথম দেখছো তারা এইভাবে চিন্তা করবে জিনিসটা। এক্স হচ্ছে ভ্যারিয়েবল, ওয়াই এবং জেড হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো 2 যেহেতু একটা কনস্ট্যান্ট, 2 তো বাইরে থাকবে, ওয়াইতে একটা কনস্ট্যান্ট, তো y⁵ একটা বাইরে থাকবে, জেড একটা কনস্ট্যান্ট, এটাও বাইরে থাকবে। ডিফারেন্সিয়েশন হবে কার? ডিফারেন্সিয়েশন হবে x² এর। সো x² ডিফারেন্সিয়েশন 2x, তাহলে যেটা আসে 4x y⁵ z⁵, ঠিক আছে? সো খেয়াল করো, আমরা যখন ডেল ডেল এক্স এর কথা বলবো তখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ হবে। সেম জিনিসের আংশিক অন্তরীকরণ যদি আমরা বলি যে ডেল ডেল ওয়াই 2x² y⁵ z⁵, ওয়াই এর সাপেক্ষে যদি করি তাহলে কে কে কনস্ট্যান্ট থাকবে? 2 থাকবে, x² থাকবে, z⁵ থাকবে কনস্ট্যান্ট। কার ডিফারেন্সিয়েশন হবে? ওয়াই এর, ঠিক আছে? সো 2x² z⁵, আর ওয়াই ডিফারেন্সিয়েশন y⁵ এর ডিফারেন্সিয়েশন 5y⁴। সো যেটা অ্যান্সার আসে 10x² y⁴ z⁵, ঠিক আছে? সো এইভাবে হবে। সো দেখো, নাবলা একটা অপারেটর, যেটা নিজে হচ্ছে একটা ভেক্টর অপারেটর, সেটা কি করবে? সেটা হচ্ছে এই কাজগুলো করবে আসলে, ঠিক আছে? এই কাজগুলো করবে, আমি দেখাচ্ছি, একটু এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। সো আমি কিন্তু একদম বেসিকভাবে পড়াচ্ছি না, হ্যাঁ, এটার কাহিনী আছে বড়। আচ্ছা, এরপরে কাহিনীটা হচ্ছে যে এটা এখন কি কি কাজ করতে পারে। এইটা ধরো যে আমরা এইভাবে একটা ইকুয়েশন লিখি, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এটা কোনো হচ্ছে তোমার রেখার ইকুয়েশন না, কারণ এখানে এক্স ওয়াই জেড তিনটাই আছে, 3D আসলে। সো এটা একটা ফিল্ডের ইকুয়েশন বা একটা তলের ইকুয়েশনও বলা যায়, ঠিক আছে? ফিল্ডের ইকুয়েশন, 3Dতে তলকে ফিল্ড বলা হয়। সো এটা একটা ফিল্ডের ইকুয়েশন, ঠিক আছে? ফিল্ড মানে ক্ষেত্র, যার উপরে খেলা হয়। এটার উপর এখন খেলা হবে। তো যাই হোক, এটা একটা ফিল্ড, ঠিক আছে? এটা একটা ফিল্ড। সো কথা হচ্ছে ফিল্ড স্কেলারও হতে পারে, ভেক্টর হতে পারে। আমি কিভাবে বুঝবো? সো তুমি দেখো এটার মধ্যে আই জে কে কেউ আছে কিনা? আই নাই, জে নাই, কে এর কেউই নাই। সো এটা একটা স্কেলার, ভেক্টর থাকলে অবশ্যই আই জে কে থাকবে। সো এটা একটা স্কেলার ফিল্ড, ঠিক আছে? এটা একটা স্কেলার ফিল্ড। আর যদি ভেক্টর ফিল্ড থাকে তাহলে ধরো যে এরকম 2x² আই হ্যাড বা জে 3y⁵ যদি এরকম থাকতো তাহলে দেখো এখানে আই আছে এবং জেও আছে। সো এটা একটা ভেক্টর ফিল্ড, ঠিক আছে? এটা একটা ভেক্টর ফিল্ড। এখন কথা হচ্ছে নাবলা অপারেটর জিনিসটা কি করতেছে, এখন এটা বুঝতে হবে বা এটা জানতে হবে। সো নাবলা অপারেটর জিনিসটা যেটা করতেছে সেটা হচ্ছে, আমরা যদি একটা স্কেলার ফিল্ডের পাশে একটা নাবলা অপারেটর বসাই তাহলে যে জিনিসটা হয় এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে এক প্রকারের ঢাল। আসলে কি করে, আমাকে দেখতে হবে যে এক্স এর সাপেক্ষে কীরকম পরিবর্তন হচ্ছে সেটা যাবে এক্স অক্ষ বরাবর, ওয়াই এর সাপেক্ষে কীরকম পরিবর্তন হচ্ছে সেটা যাবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে নাবলা ফাই করলে গ্রেডিয়েন্ট পাওয়া যায়।
ঠিক আছে, নাবলা ফাই করলে গ্রেডিয়েন্ট পাওয়া যায়। আচ্ছা, নাবলা ডট এ করলে খেয়াল করো, ফাই বলতে স্কেলার একটা ফিল্ড, স্কেলার একটা ফিল্ডের আমরা গ্রেডিয়েন্ট করলে ঢাল পাচ্ছি, এবং তুমি অ্যান্সারটা যেটা পাবা খেয়াল করবে, অ্যান্সার পাওয়া যাবে হচ্ছে, অ্যান্সার হবে হচ্ছে একটা ভেক্টর, অ্যান্সার হবে একটা ভেক্টর। সো এখানে একটা জিনিস একটু লিখে দিই, হ্যাঁ স্পেসিফিকভাবে লিখে দিই, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। সেটা হচ্ছে একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট তুমি যদি করো, গ্র্যাড অফ এ স্কেলার ফিল্ড করলে তুমি একটা ভেক্টর ইকুয়েশন পাবা, ভেক্টর ফিল্ড পাবা। সো গ্রেডিয়েন্ট করলে কি হয়, স্কেলারকে ভেক্টরে চেঞ্জ করে, এটা কিন্তু একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এখন খেয়াল করো, এ একটা ভেক্টর বললাম না, ভেক্টর একটা ফিল্ড, ভেক্টর ফিল্ড। সো এর সাথে এটার দুইভাবে গুণ হতে পারে, একটা হচ্ছে ডট এবং আরেকটা হচ্ছে ক্রস। সো ডট গুণ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডাইভারজেন্স, আর ক্রস করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কার্ল। সো এটা কিভাবে মনে রাখবো, মনে রাখা বেশ ইজি আসলে। ডট ফর ডাইভারজেন্স, ডি ফর ডি, সি ফর সি ফর কার্ল, ডট ফর ডাইভারজেন্স, ক্রস ফর কার্ল। ঠিক আছে, সো তুমি যখন এগুলার ক্রস করবা তখন কার্ল পাবা, যখন ডট করবা তখন পাবা হচ্ছে ডাইভারজেন্স। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এগুলা দ্বারা আর কি কি হইতে পারে। তোমরা যদি চাও আমি হচ্ছে এই ভালো একটা বেসিক একটা ক্লাস এটার উপর একটা দিয়ে দিব তোমাদের, হ্যাঁ যদি সেক্ষেত্রে তোমাদের দরকার হয়। আর মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি বারবার বলছি, আমি যতটুকু বলতেছি খাতায় তোলো, এগুলাই এনাফ হবে। ঠিক আছে, অত ডিটেলসে না গেলেও হবে সেক্ষেত্রে। সো দেখো, ডট করলে ডাইভারজেন্স, কার্ল করলে ক্রস করলে কার্ল, এভাবে আমি মনে রাখি আর কি, সি ফর সি, ডি ফর ডি। এখন কথা হচ্ছে ডাইভারজেন্সের অ্যান্সারগুলো কীরকম হবে। ডাইভারজেন্স কি একটা ডট প্রোডাক্ট না, একটা তার মানে কি স্কেলার, তার মানে এটা শুধু মান থাকবে, কোনো ডাইরেকশন থাকবে কি, থাকবে না। সো একটা জিনিস মনে রাখবা, ডাইভারজেন্স অফ এ যদি হয় 0, তাহলে এ ভেক্টরটা হচ্ছে সলিনয়েডাল হবে। ডাইভারজেন্স অফ এ 0 মানে হচ্ছে এটা ডাইভার্ট হচ্ছে না বা ছড়াচ্ছে না, তো তাহলে হচ্ছে এটা একটা সলিনয়েডাল। আর কার্ল অফ এ ভেক্টর যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এ ভেক্টরটা হচ্ছে, কার্ল অফ এ যদি 0 হয় তাহলে এ ভেক্টরটা হচ্ছে অঘূর্ণনশীল। ঠিক আছে, আমি নিজে হুট করে খেয়াল ছিল না, আমি নিজে যেভাবে মনে রাখছি মনে করলাম আর কি। আচ্ছা, কার্ল মানে কি, মনে করো তো কার্ল, ওই যে এটা ক্লাসও সবার ক্লাসে যেগুলো ক্লাসে পড়াইছিলাম ওগুলাতে আমি বলছি, ইঞ্জিনিয়ারিং ব্যাচের অনেক আছে। দেখো, কার্ল মানে হচ্ছে যে অনেক মেয়েদের চুলে দেখবা যে বলা হয় না কার্লি হেয়ার, মানে হচ্ছে তোমার হেয়ার স্ট্রেইট না, হেয়ারটা যেরকম কার্লি, হেয়ারটা এরকম কার্লি। সো কার্লি হেয়ার মানে হচ্ছে ঘূর্ণনশীল বা ঘূর্ণন আছে যেটাতে। সো কোথাও যদি কার্ল 0 আসে তার মানে সেটা কি অঘূর্ণনশীল, সেটাতে কোনো ঘূর্ণন নাই। ঠিক আছে, আর ডাইভারজেন্স যেটা, ডাইভারজেন্স আসে হচ্ছে ডাইভার্ট করা বা হচ্ছে ছড়ানো টাইপের জিনিস। সো যখন ছড়াচ্ছে না তখনই হচ্ছে সেটা 0, একটা ফিল্ড যখন ছড়াচ্ছে না তখন সেটা হচ্ছে 0, এবং ওভারঅল ওখানে বলা যাচ্ছে এটা হচ্ছে সলিনয়েডাল। এভাবে মনে রাখো, তাহলে ইজি হবে মনে রাখা। ঠিক আছে, এগুলার বেসিক কিন্তু এত সোজাও না আসলে, এগুলার বেসিক আসলে আরও কঠিন, এটা হচ্ছে 3D ক্যালকুলাসের অংশ। তো এগুলা তোমার মনে করো যে আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন ফার্স্ট ইয়ারে এগুলা ডিটেলসে পড়ানো হয়, তখন টিচাররা এটা ডিটেলসে পড়ায়, প্রফেসররা। সো এগুলা জাস্ট জানার জন্য, যেহেতু ডট এবং ক্রস আমরা পারি, সো আশা করি মানে আসলে প্রবলেম হবে না, ডট ক্রস করে ফেলতে পারবে, এগুলা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, সলিনয়েডাল এবং হচ্ছে অঘূর্ণনশীল। দেখো, দু একটা ম্যাথ করলেই আমাদের মোটামুটি মনে করো যে একটু ক্লিয়ার হবে। যেরকম একটা ছোট্ট একটা ম্যাথ আছে শুরুতে, এটা ঢাকা ইউনিভার্সিটিতেই আসছিল, এই টাইপের ছোটোখাটো ম্যাথই আসবে, হ্যাঁ বেশি জ্বালাবে না এই ম্যাথগুলো ইউনিভার্সিটিতে। এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে ডেট নাবলা ডট আর কত। নাবলা ডট আর মানে হচ্ছে ডট ফর কি, ডাইভারজেন্স, ডট ফর ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স বের করতে হবে। সো দেখো, তুমি নাবলা ইকুয়াল টু কত জানো, নাবলা ইকুয়াল টু জানে হচ্ছে আই অফ ডেল ডেল এক্স, জেড অফ ডেল ডেল ওয়াই, কে অফ ডেল ডেল জেড। সো তোমার কি করতে হবে, নাবলা ডট আর, তাহলে আই এর সাথে আই এর সবগুলা গুণ হবে, রাইট। সো ডেল ডেল এক্স এর সাথে গুণ হচ্ছে হলো এক্স প্লাস ডট গুণ, যেটা তোমরা করো আর কি,
ডেল ডেল ওয়াই এর সাথে গুণ হচ্ছে ওয়াই, ডেল ডেল জেড এর সাথে গুণ হচ্ছে জেড। খেয়াল করো, সো এখানে খেয়াল করো এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কত 1, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ কত 1, জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ কত 1। সো দেখো 3। সো আমি একটা কথা বলছিলাম না, ডাইভারজেন্স করলে ডট প্রোডাক্ট বা একটা মান আসবে। সো দেখো একটা মান আসছে, কোনো ভেক্টর পাওয়া যাচ্ছে না। সো এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটির 18-19 এবং জগন্নাথ ইউনিভার্সিটিতেও এটা জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও 18-19 সেম ইয়েতে আসছিল। হয়তো কোনো একটা বইয়ের এমসিকিউ প্রশ্নে ছিল আর কি, তাছাড়া সেম প্রশ্ন আসার কথা না আসলে। এই একটাই আসছে ঢাকা ইউনিভার্সিটিতে এই পর্যন্ত। আচ্ছা, আর বাদ বাকি কিছু ইউনিভার্সিটিতে আছে, চিটাগাং ইউনিভার্সিটিতেও একই রকমের জিনিস আসছে। আর আচ্ছা দাঁড়াও, চিটাগাং নাকি কুমিল্লা? এটা চিটাগাংই তো। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। মানে বেশি কঠিন কিছু করাবো না তোমাদের, কারণে খুব সহজের মধ্যে দেয় আর কি। তো বেশি কঠিন করেও আসলে লাভ নেই, এগুলা সিম্পল রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কার্ল করি। ধরো এবিসি এর মান কত হলে ভি ইকুয়াল টু, দেখো এখানে ভেক্টর চিহ্ন দিছে, তার মানে একটা ভেক্টর ফিল্ড আমরা লিখবো এক্স ওয়াই প্লাস এ জেড আই হ্যাট প্লাস বি এক্স প্লাস 3y মাইনাস জেড জে হ্যাট প্লাস প্লাস অফ 3x প্লাস cy প্লাস এ জেড, এই সরি জেড, হ্যাঁ শুধু জেড, হ্যাঁ শুধু জেড কে হ্যাট। ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। তো এখানে খেয়াল করো অঘূর্ণনশীল মানে কত, কার্ল কত 0, মানে ঘুরে না যেটা। সো কার্ল যেটা নাবলা ক্রস ভি ইকুয়াল টু হচ্ছে 0 হতে হবে, কার্ল 0 হতে হবে, ঠিক আছে। সো আমি একটু প্রশ্নটা একটু চেক করি, যেহেতু দেখে দেখে তুলতেছি। এক্স ওয়াই এ জে, আচ্ছা বি এক্স 3y মাইনাস জেড, আর এখানে হচ্ছে 3x cy প্লাস জেড। এটা আসছে চুয়েটে 15-16, ঠিক আছে। সো দেখি কি হয়। সো নিচে দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার কথা, হ্যাঁ দেখা যাচ্ছে। সো কার্ল করতে হবে। সো নাবলা মানে কত, নাবলা মানে হচ্ছে ডেল ডেল এক্স আই এর সাথে, ডেল ডেল ওয়াই জে এর সাথে, ডেল ডেল জেড হচ্ছে কে এর সাথে, রাইট। আর এখানে ভিটা যেটা দেওয়া আছে সেটা কত, এটা একটু লিখতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড। আচ্ছা, ওখানে লিখতে হবে বি এক্স প্লাস 3y মাইনাস জেড, এবং এখানে কত 3x প্লাস এ সি ওয়াই প্লাস জেড। সো দেখো এখন আমাদের ক্রস করতে হবে, রাইট, এবং ক্রস গুণফলের ভ্যালু কত হবে 0। সো ক্রস করি, আই এর সাথে কার কে থাকবে, আই এর সাথে থাকবে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ এটা। সো আমি একটু ডিটেলসেই করি, যেহেতু প্রথম করতেছে অনেকেই। ডেল ডেল ওয়াই 3x প্লাস cy প্লাস জেড মাইনাস ডেল ডেল জেড মাইনাস ডেল ডেল জেড অফ bx প্লাস 3y মাইনাস জেড, সূত্রের মাইনাস এখানে মাইনাস জে একটু বড় হচ্ছে আর কি। এখানে জে করলে ডেল ডেল এক্স থাকবে, ডেল ডেল এক্স অফ এটা 3x প্লাস cy প্লাস জেড মাইনাস ডেল ডেল জেড অফ, এটা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, ঠিক আছে। এটা হাইয়েস্ট হার্ড আসলে এরকম আসতে পারে, তাই করাই দিচ্ছে আর কি, ঠিক আছে। মানে তোমার সর্বোচ্চ লিমিটটা জানা থাকা ভালো, যে হাইয়েস্ট কীরকম ভুল মানে কঠিন প্রশ্ন আসতে পারে যদি আসে আর কি। ডেল ডেল জেড, এটাও খেয়াল রাখবে, এদেরও যখন এটা এমসিকিউ প্রশ্ন হয় তখন কিন্তু 1 মিনিটের বেশি পাওয়া যায় না এটাতে, হ্যাঁ। সো তারা এইভাবেই আসলে করে। এই যে এই লাইনটা যেটা আমি লিখতেছি না, এটা তারা লিখবে না আসলে, তারা এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড দেখতে পারবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের প্রথম করাচ্ছি বলে হচ্ছে আমি এই লাইনটা লিখতেছি, তাছাড়া এটার পরে স্ট্রেট তারা মানে পরের লাইনটা লেখা যাওয়ার কথা। প্লাস কে করো ডেল ডেল এক্স bx প্লাস 3y মাইনাস জেড মাইনাস ডেল ডেল ওয়াই, সরি হ্যাঁ ডেল ডেল ওয়াই এক্স ওয়াই এ জেড।
আচ্ছা, সো উপরে লিখি একটা ইকুয়াল টু হচ্ছে আলটিমেটলি হচ্ছে 0, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। সো দেখো আই ইন্টু, এখানে খেয়াল করো, সাবধানে খেয়াল করো, এটা বোঝানোর জন্যই হচ্ছে এতদূর আমি লিখলাম। সো এখানে খেয়াল করো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে, তাহলে এক্স এবং জেড কি কনস্ট্যান্ট, সো 3x একটা কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন হবে 0। সিওয়াই ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে, তাহলে কত হবে, সি আসবে, সি, ঠিক আছে। আর ওয়াই এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন কত, 0 বাদ, যেহেতু এটা আংশিক অন্তরীকরণ। মাইনাস ডেল ডেল জেড, দেখো জেড এর সাপেক্ষে বি এর ডিফারেন্সিয়েশন, বি এক্স এর ডিফারেন্সিয়েশন 0, 3y এর ডিফারেন্সিয়েশনও 0, জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন কত, 1। সো দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস 1 করে প্লাস 1, সি প্লাস 1, সি প্লাস 1 ইকুয়াল প্লাস সূত্রের মাইনাস জে ইন্টু, দেখো এক্স এর সাপেক্ষে 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3, কিন্তু এক্স এর সাপেক্ষে তোমার হচ্ছে এগুলা ডিফারেন্সিয়েশন 0, সি ওয়াই জেড। এখন জেড এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 0, ওয়াই ডিফারেন্সিয়েশন 0, এ জেড এর ডিফারেন্সিয়েশন মাইনাস এ, ঠিক আছে। সূত্রে মাইনাস দিলাম, প্লাস কে, সূত্রের কে প্লাস কে, আর এখানে কত, এক্স এর সাপেক্ষে বি, তাহলে বি আসবে 3y জেড এর ডিফারেন্সিয়েশন 0, আর ওয়াই এর সাথে এখানে এক্স এবং ওয়াই জেড হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে -1, সো -1, হ্যাঁ -0। সো দেখো তোমার আলটিমেটলি এটা হইতে কলটা হবে 0, বা অন্য কথায় দেখো এটা ই হইতে হবে 0 ইন্টু আই হ্যাড মাইনাস 0 ইন্টু জে হ্যাড প্লাস 0 ইন্টু কে হ্যাড হইতে হবে, রাইট। সুতরাং আমরা কি লিখতে পারি, যেহেতু 0 আসতে হবে মানে কি পুরাটাই 0 হইতে হবে, সি প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, 3 মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 0, বি মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তুমি যখন দক্ষ হয়ে যাবে তখন এইটার পরে না তুমি দেখে দেখে আসলে এটা লিখতে পারবে, তো তোমার টাইমটা কম লাগবে, এটা এত দূর লেখা লাগবে না। সো দেখো সি ইকুয়াল টু -1, এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 1, এই হচ্ছে অ্যান্সার। ওকে, সো এই গেল হচ্ছে তোমাদের ভেক্টরের ক্লাস, ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন, ঠিক আছে। সো আমরা যে প্র্যাকটিস শিটটা দিয়েছি সেটা একটু প্র্যাকটিস করে ভালো মতো, আর হচ্ছে তোমাদের যে কোনো দিন হচ্ছে পরীক্ষা অ্যানাউন্স করবো ভেক্টরের উপরে। ভৌত জগত পরিমাপ পরীক্ষাটা নেওয়া হয়নি, ওটাও নেওয়া হবে, দ্রুতই নেওয়া হবে, ঠিক আছে। ভেক্টরও নেওয়া হবে, ভৌত জগৎ পরিমাপও নেওয়া হবে। সো ভৌত জগৎ পরিমাপটা আগে নিব, ভেক্টরটা নিব পরে, আর ততদিনে হচ্ছে অপারের হচ্ছে গতিবিদ্যাও শেষ হয়ে যাবে আস্তে আস্তে নেক্সট উইকে, তখন মানে 3টা চ্যাপ্টার কিন্তু পড়ে যাচ্ছে তোমাদের উপর লোড। সো একটু পড়ে রেখো জিনিসগুলো, হ্যাঁ। তোমরা অনেকেই অনেক জায়গায় ক্লাস করতেছো, অ্যাসাইনমেন্ট করতেছো, জানি একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস কি, যারা এখন কষ্ট করছো তারা দেখবা যে পরে তোমরা ভালো পজিশনে থাকবে আসলে, কারণ এখন থেকে শুরু না করলে আসলে হবে না, কারণ কম্পিটিশন অনেকটা বেড়ে গেছে আসলে, বিশেষ করে তোমাদের ব্যাচের অনেকেই দেখা যায় অনেক ভালো পারে। সো কেন পারে, কারণ হচ্ছে তারা অনেক আগায় গেছে। সো এই যে ভালো যারা পারে তারা কিন্তু সিটগুলো দখল করবে ইউনিভার্সিটির, হ্যাঁ, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, সিট দখল করে আসবে। সো তোমাদের বাদ বাকি যারা শুরু করো না এখনও, আস্তে আস্তে শুরু করে ফেলো, এখনও টাইম আছে, শুরু করো। আসলে পড়াশোনা করতে হবে, এটা কোনো নাই, কি বলে, বিকল্প আসলে তোমাদের দেখতেছি না। হ্যাঁ, তোমরা যদি পড়াশোনার লাইনেই থাকো, এই লাইনে যদি আগাতে চাও, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে পড়াশোনা করতেই হবে, সেটা যত কষ্টই হোক। আমাদেরও কষ্ট হতো, আমরা যখন অফলাইনে পড়তাম তখন ডেইলি 2-3টা করে প্রাইভেট থাকতো, কলেজের প্যারা থাকতো, তার মধ্যে আমরা পড়তাম, তাই না। সো ওই টাইমটা তো প্যারা ছিল, এই টাইমটা তো প্যারা আছে আসলে। এখন তোমাদের হতে পারে যে কিছুদিন ছুটি কাটাইছো, তো এই ছুটি কাটানোর ফলে একটা জড়তা ঢুকছে, এই জড়তাটা দেখে মনে হচ্ছে যে জড়তার সাপেক্ষে, জড়তাটা যখন বেশি থাকে, ঠিক আছে, একটা স্থিতি জড়তা থাকলে কি তোমাকে ফোর্স প্রদান করতে হয় গতি জড়তা পাইতে হলে, ওই রকম অবস্থা তোমাদের এখন স্থিতি জড়তা, স্থির হয়ে আছে সব কিছু। সো একটু মানে জোরে একটা বল প্রয়োগ করলেই হবে কি, তুমি গতি জড়তায় উঠে যাবা, তখন একটা গতি পেয়ে যাবা, তখন যেটা হবে তখন তুমি আরামসে সব পারবা, ঠিক আছে। তখন তোমার কাছে এগুলো কোনো চাপই মনে হবে না, চাপ কিছু মনে হয় যে এগুলো নর্মাল। আমাদের কাছেও তাই মনে হতো, অ্যাডমিশনের সময় এত বেশি চাপ পড়ছে যে আগের চাপগুলো নর্মাল মনে হইতো, আস্তে আস্তে মনে হতো এটাই তো লাইফ, আপাতত এটাই লাইফ। এই 3-4টা মাস বা যতগুলো মাসই থাকে আমাদের একটু কষ্ট করতে হবে। এই তুমি এখন কষ্ট করলে তুমি অবশ্যই ভালো সুফল পাবা, ঠিক আছে, কষ্ট করলেই সুফল পাবা, করলেই পাবা, মানে কথাটা লিখে রাখো যে কষ্ট যদি করো তাহলে সুফল পাবা, অবশ্যই পাবা, ঠিক আছে, কেউ আটকাবে না তোমাকে সুফল পাইতে। সো কষ্ট একটু করো, কিছু করার নেই, আসলে একটু পড়াশোনা করতে হবে। যেহেতু আগে আমাদের সময় হতোটা কি যে এত রিসোর্স অ্যাভেলেবল না ছিল, না আমাদের সময় এত কিছু অ্যাভেলেবল না, এখন কইছি কি অ্যাভেলেবল বেশি হয়ে গেছে অনেক কিছু। সো অনেকেই পড়াশোনা যারা করে আসলে রেগুলার, তারা দেখা অনেক আগায় যাচ্ছে। সো মানে কম্পিটিশন তো একটু আগায় থাকো, তাহলে সুবিধা হবে পরে।
তোমাদের ভালোর জন্যই বলছি আর কি। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট উইকে অপারের সাথে তোমাদের দেখা হবে শুক্রবারে গতিবিদ্যা ক্লাস নিয়ে, আর আমি আসবো হচ্ছে তারপরের শুক্রবারে নিউটনীয় বলবিদ্যা নিয়ে। ওকে, থ্যাংক ইউ।